মানে কত আমি বিশেষ করে বাঙালিরা সেখানে খুব খুব লজ্জা বোধ করে। কিন্তু আমি তো বলছিলাম আমাকে বোরখাই দিয়ে দাও, আমি পরে নিই। আরজি করে দেখলেন ছিঁড়ে বিড়ে খেয়ে ফেললো মেয়েটাকে। তার পেছনের দিকে তাকাবে, তার ফিগারের দিকে তাকাবে, অ্যাটেনশন দিচ্ছে কিন্তু রেসপেক্টফুলি দিচ্ছে। আমাকে দেখা পাওয়াটাই অনেক বড় ব্যাপার, বুঝবা? এক টিউন বানায় হ্যাঁ, জলদি আ যাও। আমি মিউজিক, আমি গান গাই, এটা আমার কাজ। চলো হোটেলে ডাকবো, আই হ্যাভ সাম ওয়ার্ক, ক্যান ইউ কাম টু দিস সিটি, ক্যান ইউ কাম টু দিস হোটেল, ক্যান ইউ কাম টু দিস রেস্টুরেন্ট। ওরকম হয় না, যারা এরকম ডাকে না তাদের হাতে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। না আমার যা ইমেজ, আমি তো দু চারটে বলে দেবো, তখন সেটা নিতে পারবে না। এই ছেলে তুই, তোর অকাল আছে আমার দেশের মোদিজিকে নিয়ে কিছু বলার। ইনফ্যাক্ট আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটাই চাই যে বাংলাদেশ থেকে যেন কেউই না আসে। সনাতন ধর্ম, হিন্দুকে টার্গেট করা, এগুলো তো অলরেডি স্টার্টেড। কালকেই আমি পড়ছিলাম বাংলাদেশে একটা 12 বছরের একটা বাচ্চাকে, হিন্দু বাচ্চাকে রেপ করে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। ভোরবেলা 6টার সময় পাড়ায় পাড়ায় হনুমান চল্লিশা কেন চলে না? আমি বিং আ হিন্দু, আমি আজান শুনে উঠতে চাই না, আমি হনুমান চল্লিশা শুনে উঠতে চাই। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে টাফ টক উইথ ঋতব্রততে এমন একজন যাকে বলতে হবে যে বিশ্বজিতা ভেরিফাইড, এবং মঞ্চে তাকে ডাকা হয় বিশ্ব বলে। এই বিশ্বজিতা আজকে আমাদের অতিথি, গায়িকা এবং বলা যেতে পারে সামাজিক মাধ্যমে তুমুল সেন্সেশন, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, অ্যান্ড গায়িকা, আমি তো ভাবলাম তুমি আমাকে গায়িকার সাথে আবার নায়িকাও বলবে। না, গায়িকা, নায়িকা এবং তার সঙ্গে সঙ্গে তোমার নাচটাও তো বাদ যাবে না। বিভিন্ন মিউজিক আই ভিডিও। লাভ টু ডান্স। আচ্ছা, এই যে বিকিনি পরে যে নাচো, অসুবিধা হয় না? একটা মিউজিক ভিডিওতে নিয়েছি বিকিনি পরে, তাছাড়া তো আর কোথাও বিকিনি পরার অপরচুনিটি পাইনি। বাট আই মানে উড লাভ, অপরচুনিটি পেলে করতে? অ্যাবসলিউটলি। তুমি যদি বলতে আজকে বিকিনি পরে আমি ইন্টারভিউ দেবো, আমি সেটাও করতে পারতাম। আমি অবশ্যই এর পরেরটা আমার গোটা টিম, মলয় এবং গোটা টিমকে বলবো, পরেরটা কোনো সমুদ্র সৈকতে আমরা যাব গোয়াতে, তুমি বিকিনি পরে তোমার মন মতো ইন্টারভিউ দেবে। আজকেও মন থেকে ইন্টারভিউ দেবো, বাট ওয়্যারিং সামথিং ভদ্র। আচ্ছা, এই যে ছোট পোশাক, এই পরাটা হয় কেন? এটা মানুষকে আকর্ষিত করার জন্য? দেখো, আচ্ছা, প্রথমেই আমি একটা শুরুতে কথা আমি বলে বলি, রাখি। আচ্ছা শুরুতে আমি একটু মিস করে গেলাম যে সকলকে যারা আমাদের ভিউয়ার্স তাদেরকে নমস্কার, নমস্তে, আদাব, অ্যান্ড কেমন আছো সবাই? আর আমার ফার্স্ট পডকাস্ট উইথ ঋতব্রত দা, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ইউ। ইনভাইটিং মি হিয়ার। তোমাকেও থ্যাংক ইউ এবং ওয়েলকাম, তুমি এসেছো। আমি প্রথমে একটা কথা বলে রাখি, কোন মহিলা কি পোশাক পরবেন হুম এটা নিয়ে প্রশ্ন করাটা কিন্তু শালীনতায় বাধে, উচিত তাই। তার কারণ আমরা প্রত্যেকে স্বাধীন, যে যার মতো পোশাক পরতে পারি। হুম কিন্তু একজন পারফর্মার হিসেবে যখন একজন পরপর সমস্ত শোতে ছোট পোশাক পরে, তখন আমি তাকে শিল্পী হিসেবে জিজ্ঞেস করতে পারি, এটা কি কোথাও মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য? অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকগুলো আর কি পার্ট হবে। এটা হলো আহ, তুমি উড়িষ্যার লিঙ্গ মহারাজ মন্দিরে হুম, গেছো? হুম, হুম, গিয়েছো না? হুম। তারপর কোণার্কে আছে অবশ্যই। সূর্য মন্দির। সূর্য মন্দির। হ্যাঁ, সেখানে তো দেখেছো যেরকম আমাদের নানা ধরনের সেক্সুয়াল পশ্চার দিয়ে সবকিছু থাকে মন্দিরে। আর বিশেষ করে বাঙালিরা সেখানে খুব খুব লজ্জা বোধ করে। কিন্তু অনেকে যায়, খুব হুম, লজ্জা হুম। নিয়ে যায়, আবার অনেকে বাচ্চাদেরকে সেখানে নিয়ে যায় না। বাট আমি বলবো সেখানে নিয়ে যাক সবাই, সবাইকে, সবার যাওয়া উচিত। আর ছোট বড় পোশাক এটাতে কোনো কিন্তু কিছু ম্যাটার করে না আসলে। আকর্ষণ মানে আমি যখন বড় পোশাক পরি সেখানেও সবাই আমাকে অ্যাটেনশন দেয়। যেমন সৌদি আরবে আমি পারফর্ম করলাম 2-3 মাস আগে। সেখানে আমার পুরো একদম হাত ঢাকা, পুরোটা একদম লাইক, আমি তো বলছিলাম আমাকে বোরখাই দিয়ে দাও, আমি পরে নিই। সো তো সেখানে ওরকম। আবার আমি আমার পারফরম্যান্সে স্মল শর্ট ড্রেসেস পরি। আহ, সুনিধি চৌহানও পরে আহ, ছোট ছোট ড্রেস পরে। তো এটা হলো মানে আমি যখন পারফর্ম করছি, হুম। আই ফিল ভেরি কমফোর্টেবল উইথ দ্যাট ড্রেস। তাহলে কি আমি ধরে নেব যে মহিলা টেনিসে যেমন
হুম। মহিলা টেনিসে যদি কেউ লম্বা একটা গাউন পরে নামে, হ্যাঁ, তাহলে তো সে খেলতেই পারবে না। এক্স্যাক্টলি। সুতরাং তোমার মঞ্চে খেলার জন্য ছোট পোশাকই দরকার। ছোট পোশাকই দরকার। আমি ফুল গাউন পরে পারফর্ম করতে পারি না। আমি ট্রাই করেছি অনেকবার। বাট এমন অনেক অনেক সময় হয় যে আমাকে পড়তে হয়। যেমন কোনো ওয়েডিং শো তে আমি যখন যাই সেখানে আমাকে লং লেহেঙ্গা পরতে হয়। তখন সেখানে আমি একটুখানি কম পারফর্ম করি। কেননা আমার পড়ে যাওয়ার ভয় থাকে। আমি পারি না করতে। বাট ওটার অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যেখানেই পারফর্ম করি আই ওয়্যার শর্ট ড্রেসেস। এবার শর্ট ড্রেস থেকে যদি আমার একটু ক্লিভেজ দেখা যায় বা যা কিছুই আমার দেখা যাক, সেটাতে আমার এইটা ইনটেনশন থাকে না যে লোকের অ্যাটেনশন গ্র্যাব করব। আমার মেইন ইনটেনশন এটা থাকে যেন আমি ভালো করে পারফর্ম করতে পারি। এটা হলো ব্যাপার। যেহেতু প্রসঙ্গটা তুমি উত্থাপন করলে, সুতরাং আমি এই প্রসঙ্গটা শুধু একটা প্রশ্ন করছি। হুম। আমি আশা করি তুমি খারাপভাবে নেবে না। না, না একদমই না। মানুষ তোমার চোখের দিকে বেশি তাকায় না ক্লিভেজের দিকে? উম যে যেমনভাবে তাকায়। মানে আমরা তো মেয়ে মায়ের রূপকে আমরা পুজো করি পুরো ইন্ডিয়াতে। মা দুর্গা হিসাবে পুজো করি, মা কালী হিসাবে পুজো করি। আবার সেই মেয়ে মায়ের রূপকেই আরজি করে দেখলেন আ ছিঁড়ে-বিড়ে খেয়ে ফেললো মেয়েটাকে। শেষ করে ফেললো, মেরে ফেললো। কিন্তু মানে দ্য থিং ইজ সেটা ডিপেন্ড করছে কে কোথায় কিভাবে তাকাবে। পার্সোনালিটি, ইনটেনশন, তাই না? মন্দিরে গিয়ে মাকে দেখে তো আমাদের কোনো হুম। সেক্সুয়াল কিছু কোনো লোকের উত্তেজিত হয় না ছেলেদের। কিন্তু কোনো মেয়েকে দেখে তার দিকে কেন তাকিয়ে থাকবে? আমরা কি কোনো ছেলে কি মা দুর্গার দিকে তাকিয়ে তার ক্লিভেজের দিকে তাকাবে? তাকাবে না। কিন্তু কোনো রাস্তা দিয়ে মেয়ে যদি হেঁটে যায়, তার পেছনের দিকে তাকাবে, তার ফিগারের দিকে তাকাবে। তো সেটা হলো মানুষের মেন্টালিটি, আ সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে তোমার শরীরও অন্যের চোখ জরিপ করে, মানে হিসেব নেয়। হুম, সেটা তোমার কেমন লাগে? একটু একটু ক্লিয়ার করে বলো? না, তুমি যেহেতু বললে যে রাস্তা দিয়ে গেলে কারোর পশ্চাৎদেশ বা তার বিভিন্ন শরীরের অংশের দিকে তাকিয়ে থাকে, হুম, যে কথা বললে তুমি, তোমার শরীরও তো অন্য পুরুষের চোখ সবসময় জরিপ করছে, অর্থাৎ মেপে নিচ্ছে, হুম, তোমায় দেখছে, হুম, তোমাকে মাপছে। হুম। এটা তোমার কেমন লাগে? দেখো একটা মেয়ে হিসাবে ফার্স্ট অফ অল এটা বলব যে ভালোই লাগে যদি কোনো ছেলের অ্যাটেনশন পাই। ঠিক আছে? এবার অ্যাটেনশনটা কিভাবে আসছে, কে কার মনে কিভাবে ভাবছে অত তো ভাবার টাইম নেই। হুম। এবার কেউ আমার দিকে তাকালো, অনেকের অ্যাটেনশন পাচ্ছে, এটা আমার ভাল লাগছে। এবার আমার সামনে এসে কে কিভাবে সেটা পোর্ট্রে করছে মানে রেসিপ্রোকেট করছে সেটা আমার কাছে ম্যাটার করে। কেউ যদি আমাকে সামনে এসে মানে অ্যাটেনশন দিচ্ছে কিন্তু রেসপেক্টফুলি দিচ্ছে, সেটাই আমি আ মানে পছন্দ করব। এবার যদি কেউ অন্যভাবে আমাকে সেটা বোঝানোর চেষ্টা করে বা কোনো খারাপ অফার বা সামথিং কিছু এরকম হয় না? এবার সেটা তখন করে এরকম? গোটা পৃথিবী জুড়ে তো, মানে বিশ্বজিৎরা তো গোটা বিশ্ব জুড়ে এখন পারফর্ম করছে। মেক্সিকোতেও তো ছিলে কিছুদিন আগে। হুম। তা এরকম খারাপ কুপ্রস্তাব পাও? আ প্রস্তাব অনেক আগে পেতাম যখন আমার অতটা ম্যাচুরিটি আসেনি। কেননা আমি কালকে আমার মাকে বলছিলাম যে, "মা জানো তো আ আজকের ডেটে আমার কাছে কেউ এসে কিছু অফার করবে, খারাপ অফার করবে বা ভালো অফারই করুক, সেটা করা তো দূরের কথা। মানে আমাকে কেউ দেখতে পাবে এটাও অনেকটা আ মানে কাজের উপর ডিপেন্ড করে বা কোনো কাজ ছাড়া আমি কারো সাথে মিটিং করি না বা সামথিং। আমাকে দেখা পাওয়াটাই অনেক বড় ব্যাপার, যারা আমার সাথে দেখা করতে চাইবে। ঠিক আছে? বাট আ তুমি কি যেন কোয়েশ্চেনটা না, করলে? আমি জিজ্ঞেস করছি, এই যে পুরুষ তোমার দিকে তাকিয়ে আছে লোলুপ হুম, দৃষ্টিতে, হুম, হুম। তোমাকে জরিপ করছে হ্যাঁ, তোমার যে খারাপ শরীরে। অফার পাইনি। হুম, হ্যাঁ, হুম। খারাপ অফার অনেক আগে আসতো। যখন আমি মেচুরিটি আমার মধ্যে একটু কম ছিল। অনেকেই এসে অনেক কিছু এসে বলে দিত। এবার আমি আগে কিভাবে সেটা রিঅ্যাক্ট করব কি না করব আমি আবার ভয় পেতাম যে আম কিভাবে কি বলবো সেটা আবার আমার মানে ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে না, অন্যদিকে নিয়ে যাবে না তো বা আমার আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? বাট যখন মেচুরিটি আসলো তখন আমি এটাই আ রিয়ালাইজ করলাম যে সবটাই আমার উপর ডিপেন্ড করছে।
দেখো, টাফ টকে আমরা একটু টাফ প্রশ্ন করি, কখনো কখনো আমাদের প্রশ্নগুলো একটু বড্ড বেশি চাঁদাছোলা হয়ে যায়। এতে কিন্তু আমাকে দোষী বা কাঠগড়ায় দাঁড় করিও না, কিন্তু এরকম তো একটা বিশ্বাস অনেকে করে। তুমি এত বড় বড় জায়গায় স্টেজ হুম শেয়ার হুম করো খুব হুম বড় বড় শিল্পীদের সঙ্গে, হুম। যারা দারুণ, মানে গোটা পৃথিবী জুড়ে যারা সফর করে। এই কথাটা তো আমরা বিভিন্ন সময় শুনেছি যে বড় বড় শিল্পীদের সঙ্গে স্টেজ শেয়ার করতে যাওয়ার আগে তাদের শয্যা সঙ্গিনী হতে হয়, অথবা তাদের আবদার মেটাতে হয়। তোমার ক্ষেত্রে কি মেটানো হয়েছে বা মেটাতে হয়েছে? আমার ক্ষেত্রে এটা তুমি অনেকের কথা কিন্তু এবার ইনক্লুড হয়ে যাবে, কিন্তু এটাতে কোনো না বলো, প্রবলেম নেই না তো? না, কোনো তোমার কি অসুবিধা নেই। মনে হয় এটা? দেখো, আমি তো আর সঙ্গীত জগতে নেই। সঙ্গীত জগতেই হয়, আর কোনো জগতে না, হয় না? সব জগতেই তো হয়। সব সব সেক্টরেই হয় এটা, ঠিক আছে? এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, মানে তুমি আমার সাথে এটা করো, হুম। তার বদলে তোমাকে একটা মানে ফেসিলিটি দেওয়া হবে। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, বাট হয় না সেটাও নয়, আবার সব জায়গায় সেটা হয় এটাও নয়। ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়ে আছে। এবার ব্যাপারটা হলো, আমি বেসিক্যালি মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে হুম। বলছি। মিউজিক ইন্ডাস্ট্রিতে আগে কি হতো জানি না, আমি আজকের ডেটে আমি কাজ করছি, আমি সেটা বলতে পারবো যে যারা, যেই মিউজিক ডিরেক্টররা বলো, মানে কম্পোজার, মিউজিক প্রডিউসার, রাইটার যারাই আছে, যারা খুব বিজি আজকের ডেটে, যারা হুম। আজকের ডেটে কাজ করছে, তারা খুবই বিজি। তাদের এইসব ভুলভাল শিট করার টাইমই নেই। আমার সবাই সূত্রে খুব ব্যস্ত। হুম, হুম। না, আমার সূত্রে খবর আছে যে হুম তোমাকে বিভিন্ন মিউজিক ডিরেক্টররা মুম্বাইতে মধ্যরাত্রে ডেকে পাঠায়। হুম। খবরটা ঠিক? একদম তাই। শুধু আমাকে না, শ্রেয়া ঘোষালকেও ডাকে, সুনিধি চৌহানকেও ডাকে। আমাদের তো কাজটাই এটা। আমাদেরকে যখন যেরকম যেভাবে ডাকবে, আচ্ছা বিস্वा एक ट्यून बनाया है, जल्दी आ जाओ, अभी 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 बनाते हैं बैठ के। তো এবার আমি যদি বলি যে অ্যাকচুয়ালি না স্যার, আমি না এখন তো ঘুমাবো, বা এখন তো অনেক রাত হয়ে গেছে, ও কিছু বলবে না, জাস্ট ফোনটা কেটে দেবে। দিস ইজ ভেরি আনপ্রফেশনাল। আমি মিউজিক, আমি গান গাই, এটা আমার কাজ, ঠিক আছে? আর মানে রাত্রে আমাকে তো এটা বলছে না যে ওই চায়ের দোকানটা খোলা আছে চলো, হুম। বা চলো হোটেলে ডাকবো, এরকম তো কিছু না, আমাকে তো স্টুডিওতে ডাকছে। হুম। ইভেন আমি শ্রেয়া ঘোষালেরও একটা ইন্টারভিউতে উনি বলেছে যে এরকম আমার রাত 3টে 4টে হয়ে যেত, ভোরবেলা হয়ে যেত, আমি প্রীতমদার রেকর্ডিং হুম। করছি আর নিচে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। সো এটা কোনো স্ট্রাগল নয়, দিস ইজ ওয়ার্ক, দিস ইজ দ্য ওয়ার্ক প্রসেস। মানে শুধু কি সুন্দরী মহিলা গায়িকাদেরই মিউজিক ডিরেক্টর মধ্যরাত্রে ডাকেন, না পুরুষদেরও ডাকেন? সবাইকেই ডাকা হয়, মানে কোইন্সিডেন্টলি আমি খুব সুন্দর সেটা তুমি আমাকে বলছো ইনডাইরেক্টলি, না, তোমার বাট আমার সন্দেহ ভাল আছে? লাগছে। সরি? তোমার সন্দেহ আছে? একদমই না। মানে তোমার তো আরো অনেক বাড়িয়ে চাড়িয়ে বলা দরকার। বাট ঠিক আছে, যখন তুমি ইনডাইরেক্টলি বলছোই, তা আমি বলছি কোইন্সিডেন্টলি আমি সুন্দর সেটা আলাদা ব্যাপার। শ্রেয়া ঘোষালও সুন্দর, ওনাকেও ডাকা হয়। সবাই সুন্দর। এবার মেয়ে তার মাত্রই তার মানে তারা আমি সুন্দর। ধরে নেব যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং হুম। মিউজিক ইন্ডাস্ট্রিতে এত কাজের চাপ থাকে, সেখানে ওই সকাল বিকেল রাত্রি সন্ধ্যে এগুলো করা এগুলো যায় না। কিছু ম্যাটার করে না, যে যে তুমি খারাপ ওই এটা হুম। বলো গিভ অ্যান্ড টেক হুম। হুম। ব্যাপারটা, ওই হুম। শয্যাশায়ী হুম। ব্যাপারটা, কি বললে, শয্যার সঙ্গিনী। শয্যাসঙ্গী, হ্যাঁ। তো যারা ডাকে তাদের অ্যাকচুয়ালি হাতে কোনো কাজ নেই কিন্তু। যেমন হুম। অনেকেই আছে মুম্বাইতে, মুম্বাইতে ভরে ভরে এমন লোক আছে যারা ওই যে নতুন, যারা হুম। একদম অন্যান্য স্ট্রাগলার। স্টেট থেকে বা অন্যান্য হুম। সিটির থেকে মুম্বাইতে যায়, একদম হুম। নতুন হয়তো তারা। হুম। তো I have some work. Can you come to this city? Can you come to this hotel? Can you come to this restaurant? ওরকম হয় না। যারা এরকম ডাকে না, তাদের হাতে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। তোমার চা কফি। আমাকে যে কখনো ডাকা হয়নি এটা কিন্তু না। আমি হুম। যখন শুরুতে একদম হুম। 5 বছর আগে, হুম। শুরুতে তখন আমাকে ডাকতো একজনের সাথে আমি দেখা সাক্ষাৎ করে আমি বললাম যে তাদের সাথে কোনো কাজ হচ্ছে না আমার। হুম। তারা ডাকছে, বসে একটা কফি খেলাম, কিন্তু কাজটা কিন্তু হচ্ছে না আর শুধু তারপরে। কফি খেয়েছিলে? এবার সিসিডিতে তো শুধু কফিই পাওয়া যায়, এবার আচ্ছা। কফির সাথে এবার যদি সিসিডিতে যদি না, ওয়াইন আমি পাওয়া যেত আমি তাহলে বলছিলাম সেটা না। আমি একদম সরাসরি বলছিলাম শুধু কফির ওপর দিয়েই গেছে?
হ্যাঁ, কফির ওপর দিয়েই যাবে, কেননা আমার যা ইমেজ, আমি তো দু চারটে বলে দেবো, তখন সে সেটা নিতে পারবে না। তুমি আগে খুব বলতে, এখন হঠাৎ সোশ্যাল মিডিয়াতে তুমি খুব ভদ্র হয়ে গেলে, কেন এটা? ভদ্র হইনি, এবার দেখো যে এবার সেটা ডিপেন্ড করে আমি কি ব্যাপার নিয়ে কথা বলছি। এই যেমন বাংলাদেশের একজন ইয়ে ছিল, কে, নোবেল হ্যাঁ, নোবেল। আমি তো নামটাও মনে আমি তো রাখতে নো পারছি। বলেছিলাম, নোবেল নয়, তুমি নো। কারণ তুমি আহ, আমাদের এখান থেকে, কলকাতার থেকে নাম দাম করে নেম ফেম নিয়ে তুমি বাংলাদেশে ঢুকতেই তুমি আমাদের দেশের নামে ভুলভাল কথা বলছো। নোবেলকে কি বলেছিলে এক্স্যাক্টলি? আমি অ্যাকচুয়ালি মানে ওই যখন আমি ওর পোস্টটা দেখেছিলাম হুম না, হুম আমাদের হুম দেশের হুম হুম পিএম মোদিজিকে নিয়ে অনেক হুম ভুলভাল কথা বলেছিলাম, যে আমাদের দেশে নাকি চায়ের দোকানের মানুষও নাকি পিএম হয়ে যায়। সো এটা নিয়ে ও অনেক কিছু লিখেছিল। তো আমি দেখে না, আমার অনেকক্ষণ ধরে আমি ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম হুম যে এই কি হলো, মানে এদেরকে ডাকাও হচ্ছে বাংলাদেশ থেকে হুম টিআরপির জন্য বেসিক্যালি, হুম আবার বাংলাদেশে গিয়ে তারা আবার হুম ভুলভাল কথা হুম বলছে। সো আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, তারপর আমি না হঠাৎ করে অনেকবার আমি ভিডিওটা অন করলাম, অনেক কিছু বললো, হুম আবার ডিলিট করে হুম দিচ্ছি। এইবার আমার মাথায় যে কি করব, আবার অন করলাম ভিডিওটা, মানে কি, এই ছেলে, তোর অকাত আছে আমার দেশের মোদিজিকে নিয়ে কিছু বলার? কেন, কি ভেবে তুমি এই পোস্টটা করলে? তুমি তো একটা অনেক বড়, তোমার নাম নোবেল নয়, নো হওয়া উচিত। তো এরকম এরকম করে আমি যখন ভিডিওটা বানালাম, এন্ড ইট ওয়াজ মিলিয়ন ভিউজ তো ছিল। 38 মিলিয়ন। এইবার ওইটা কিন্তু আমার কোনো আমার ইন্টেনশন এটা ছিল না যে কি আসবে, হুম এটার কি কত মিলিয়ন ভিউজ হবে, কত হুম কি হবে, কত ভাইরাল হবে। আমার পুরোটাই ছিল একদম রিয়েল রিয়াকশন, মানে আমি অতটাই রেগেছিলাম বেসিক্যালি, ওটাই আর কি। তুমি কি তারপর আমার জানা ছিল না ইটস গোনা বি সো মাচ ভাইরাল। আর ইনফ্যাক্ট এতটা ভাইরাল হয়ে গেছে যে লোকজন তো আমাকে, মানে আমার মাকে এসে বলছে, আরে আপনার মেয়ে তো গালাগালি দিচ্ছে, তো ফেসবুকে তো গালাগালি দিচ্ছে, এত গালাগালি দেয়। আমার মা এসে বলছে, কি হলো, তুই কি করেছিস এগুলো, তুই নাকি গালাগালি দিয়েছিস। আমি বললাম, হ্যাঁ, মোদিজিকে নিয়ে কথা বলছে, তো আমি গালাগালি দেবো না? এত নাম করে গিয়ে তুমি এত টাকা কামিয়ে গেলে, আবার সে আবার আসছে এদেশে, এসে শো করছে, হুম টাকা কামাচ্ছে। বাট থ্যাঙ্কফুলি আমার ভিডিওটা এত ভাইরাল হয়ে গেছে, তারপরে সে, মানে বাংলা আসা তার ব্যানই হুম হয়ে গেল। নাও হি কান্ট কাম মানে ইন শুধু ইন্ডিয়া। গালিগালাজ করে তুমি নোবেলকে বাংলাদেশ থেকে আর আসতে দিলে না ভারতে? একদম। ইনফ্যাক্ট আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটাই চাই যে বাংলাদেশ থেকে যেন কেউই না আসে। ইটস বিকামিং আ পাকিস্তান অনলি। আমি তোমার একটা রিসেন্ট পোস্ট দেখছিলাম, যেখানে বাংলাদেশে হিন্দু হুম। দীপু দাস, তাকে যেভাবে মেরে থেতলে, তারপর প্রায় জীবিত অবস্থাতেই পুড়িয়ে মারা হলো, হুম। তারপর আমরা তোমার খুব আবেগঘন একটা পোস্ট দেখলাম। এটা কি তোমার সত্যি খুব নাড়া দিয়েছে? খুব খারাপভাবে। মানে আমি কলকাতা থেকে মুম্বাইতে ঢুকলাম, তারপর ঢুকে আমি, আর এত ভিডিওস, হুম ফেসবুক, সোশ্যাল মিডিয়া হুম খুললেই তো এত ভিডিওস, আর যেরকম, মানে এত ব্রুটালি তাকে মারা হয়েছে, মানে এত খারাপ আর কোনো মৃত্যু হতে পারে না এর থেকে বেশি খারাপ। মানে আই ওয়াজ ক্রাইং আ লট এন্ড আই ওয়াজ থিঙ্কিং কি কেউ এটা নিয়ে কথা বলছে না। মানে বাংলাদেশ তো, মানে দে অল আর বেঙ্গলি, হুম ঠিক আছে, হিন্দু মুসলিম সবটা হুম মিশিয়ে। হুম তো শু- শুধু হিন্দুদেরকেই এরকম করে ব্রুটালি মারা হচ্ছে, আর দের ইজ নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস। আর আই থিঙ্ক একটা দুটো নিউজ চ্যানেলে খুব বেশি হুম। আর কি এটা হাইলাইট করা হচ্ছিল আমাদের। ক্যান আই মেনশন দ্য নেম? না, তুমি এমনি অন্য সংবাদ মাধ্যমের নাম না করাই ভালো। হ্যাঁ, বাট ওই সবাই জানে। সবাই জানে সেটা কোন নিউজ চ্যানেল বা সামথিং। হুম তো শুধু তারাই এটা হুম নিয়ে এত কথা বলছে, বাদবাকি আর কেউ কথা বলছে না। আমাদের বিশেষ করে বাংলাতে হুম এত ইনফ্লুয়েন্সার্স, হুম বাট নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস। হুম ওয়াই? উই আর হিন্দু, হুম উই উই বিলিভ ইন হিন্দুইজম, আমরা তো আগে হিন্দু। এই ব্যাপারটা নিয়ে কেউ কেন কথা বলছে না?
মানে কারোর কি এটা নিয়ে কোনো মনে কিছু মানে কারোর খারাপ ফিল হচ্ছে না? এটা তো আমাদের সাথেও হতে পারে কালকে গিয়ে। এটা কিন্তু সত্যি। হুম। ক্যান ইউ বিলিভ দিস? তোমার কি মনে হচ্ছে আমরা ক্রমশ এই পশ্চিম বাংলাতেও বাঙালি হিন্দু আর নিরাপদ নয়? নিরাপদ হবে কি করে? আমাদের মধ্যে তো ইউনিটি নেই। বাঙালি মানে যে আমরা হিন্দু, আমরা তো ক্রিসমাসে বেশি বিশ্বাস করি। মানে 25th ডিসেম্বরে যেভাবে পার্ক স্ট্রিটে ভিড় দেখলাম নিউজ চ্যানেলে, তো এটাই তো মানে এটাই তো ডেসক্রাইব করছে যে দীপুচন্দ্র দাসের মৃত্যুটা কিন্তু কোনো কারোর কোনো যায় আসে না। কিন্তু ক্রিসমাসটা আমাদেরকে আগে সেলিব্রেট করতে হবে। বিং আ বেঙ্গলি, ইটস আ লাইক ওটাকে বলে না কি কলঙ্ক। এটা হলো সেরকম একটা ব্যাপার। বিং আ হিন্দু, আই এম নট এবল টু ডাইজেস্ট দিস থিং। তোমার কি মনে হয় কোথাও কাশ্মীর একটা সময়, মানে সেটা রাজ তরঙ্গিনী পড়লেই বোঝা যায়, কাশ্মীর তো হিন্দু প্রধানই ছিল। হুম। পরবর্তীকালে কাশ্মীর পণ্ডিতদের কি অবস্থা হয়েছে? কোথাও কি মনে হয় এই পশ্চিম বাংলায় আগামী কয়েক দশকের মধ্যে বাঙালি হিন্দুদের কাশ্মীর পণ্ডিতের মতোই অবস্থা হবে? অবস্থা হবে। কেন মানে মনে হওয়ার কোনো বিষয় নেই, হচ্ছে অলরেডি স্টার্টেড। মানে টার্গেট সেটাই করা হচ্ছে যে সনাতন ধর্ম, হিন্দুকে টার্গেট করা, এগুলো তো অলরেডি স্টার্টেড, শুরু হয়ে গেছে। অ্যান্ড এটা আরও বেশি বাড়বে। কেননা আমাদের আমাদের দেশটাকে মেজরিটি যারা আছে হিন্দুরাই বলবো, হুম। মুসলিম বলবো না। হুম। হিন্দুরাই এটাকে সেকুলারিজমে নিয়ে চলে যাচ্ছে যে না না না, হিন্দুরাই হিন্দুদেরকে নিয়ে কথা বলতে পারবে না। আমি হিন্দু হয়ে আমি আমার হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে পারবো না। তুমি কি সেকুলার? একেবারেই না। আমি সেকুলারিজমে একদম বিলিভ করি না। আমি হিন্দু। আর পুরো পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র আছে, ঠিক আছে? সৌদি আরব, ও ইটস এ মুসলিম কান্ট্রি, মলদিভস ইজ এ মুসলিম কান্ট্রি, আচ্ছা পাকিস্তান ইজ এ মুসলিম কান্ট্রি। তো একটা হিন্দু কান্ট্রি হতে পারে না আমাদের? থাকছে তো সবাই, মুসলিম থাকছে, খ্রিশ্চানরা আছে, শিখরা আছে, সবাই মিলে থাকছে, কিন্তু মেনলি ইট শুড বি আ হিন্দু কান্ট্রি। ভারত নামটা কোথা থেকে এসছে তুমি বলো? না, অবশ্যই অনেকেই বলে ভরতমুনি হুম। নাম থেকে এসছে। হিন্দুস্তান, আমরা তো তাই বলি, হিন্দুস্তান, ইন্ডিয়া, হিন্দুস্তান, ভারত। তো ওয়াই নট, ওয়াই মানে আমরা আমরা এটাকে সেকুলার সেকুলার কি করে কি হবে? টার্গেট তো ওই হিন্দু মুসলিম নিয়ে ব্যাপারটা, ডিবেটটা তো সেখানেই আসছে। টার্গেটটা কারা হচ্ছে, মানে পোড়ানো কাকে হলো? হিন্দু, একটা হিন্দুকেই না। হুম। কেননা সে হিন্দু ছিল, তার কিন্তু কোনো কোনো গিল্ট প্রুভ হয়নি, সে কিন্তু কোনো কিছু গিল্টি নয়। হুম। ওকে বলছে না আমাদের নবীজিকে নিয়ে ভুলভাল কথা বলেছে, কোথায় প্রুফ? প্রুফ তো আসেনি। আর সে ছিল পুলিশ স্টেশনের ভেতরে, পুলিশদের হুম। আন্ডারে ছিল সে, সেখানে বসেছিল। আর সেখান থেকে তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হলো পাবলিকের কাছে। মানে আমরা কিন্তু বাংলাদেশটাকে অন্য দেশ হিসাবে নিচ্ছি, হুম। বাট আমাদের দেশই তো বাংলাদেশকে হুম। স্বাধীন করলো, ঠিক আছে? তারা অবশ্যই পাকিস্তান থেকে 1971 সালে এক্স্যাক্টলি। মুক্তিযুদ্ধে ভারত ছিল, এটা তো সবাই জানে। হুম এবং মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনিও প্রকাশ্যে বলতেন। হুম। তো আমাদের থেকে এই ফেভারটা নিয়ে তারা আজকে কি করছে? মেজরিটি মুসলিম হয়ে গেছে, ঘরে ঘরে 10-15টা করে বাচ্চা, মুসলিম বাচ্চা, আর হিন্দুদের সংখ্যা কম। আজকে কালকেই আমি পড়ছিলাম বাংলাদেশে একটা 12 বছরের একটা বাচ্চাকে, হিন্দু বাচ্চাকে রেপ করে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। এগুলো তো বাইরে মানুষের কিচ্ছু যায় আসে না, হুম। কোনো হিন্দু পড়ছে স্কিপ। তোমার কি তাহলে পশ্চিম বাংলার অবস্থাটা ক্রমশ খুব খারাপ দিকে যাচ্ছে, এটা এ বিষয়ে তুমি নিশ্চিত? হ্যাঁ, কেননা ওখান থেকেই তো লোকে আসছে, বাংলাদেশ থেকে তো লোক আসছে ইন্ডিয়াতে, কত লোকে ইন্ডিয়াতে এসে থাকছে। হুম। এবার বেশিরভাগই তো মুসলিম, অবভিয়াসলি। কেননা আমি যেখানে থাকি সেখানেও আমি দেখেছি আমাদের আমাদের কলোনিতেও অনেক বাংলাদেশ থেকে লোকে এসে থাকাথাকি শুরু করেছে, করেছে মানে অনেক দিন আগের থেকে, অনেক হুম। বছর আগের থেকে। তারপর
এখন আবার বলছেন এই হিন্দু হলে কোনো প্রবলেম নেই। এবার এবার সেখানে একটা ব্যাপার থাকে, ওরা আবার হিন্দু সেজেও ঢুকে ঢুকে যায়। হিন্দু সাজতে তো কোনো ইয়ে না, জাস্ট একটা বউকে সিঁদুর পরিয়ে দেবে, হাতে শাঁখা পলা পরিয়ে দিল, হয়ে গেল হিন্দু। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবাসী মানে বাংলার মানুষের কি করা উচিত? এই যেরকম এসআইআর হচ্ছে, আহ, বলছে বাংলাদেশি যারা হিন্দু যারা ঢুকে পড়েছে হুম। তারা থাকতে পারে, তো মুসলিমরা থাকতে পারবে না। আমি আবার বলবো যে আহ, সেটা কি করে আমরা মানে রেকটিফাই করব, আমরা রেকগনাইজ করব যে তারা হিন্দু না মুসলিম মেনলি। আমার মনে হয় যে যারাই বাংলাদেশ থেকে, মানে মেজরিটি মুসলিমরাই এসছে বেসিকলি, তো তাদেরকে যেভাবে এখন মানে ও দেশে পাচার করে দেওয়া হচ্ছে, ও দেশে ভাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এভাবে ভাগিয়ে দেওয়া হোক। মানে পুশব্যাক। এক্স্যাক্টলি তাই। আর যেন কেউ এরকম টপকে না আসতে পারে, সেইটার একটা মানে সেটার সিকিউরিটিটা আরো স্ট্রং করতে হবে আমাদের, জানি এটা যেন আরো এরকম ওই কাশ্মীর দিয়ে হোক, বা আমাদের টাকি রোডও আছে, হুম। সেটার একটা বর্ডার আছে, হুম। বাস রুট হয়ে গেল অবশ্যই। বা সামথিং। বসিরহাট থেকে শুরু করে টাকি হ্যাঁ হ্যাঁ, বিস্তীর্ণ অংশ। এক্স্যাক্টলি, সেখান দিয়ে তো অনেক মেনলি সেখান দিয়ে ঢোকে বেশি। তো এইসব যেন একটা স্ট্রং যে সিকিউরিটি আমাদের ডিফেন্স ব্যবস্থাটা আছে, সেটা যেন আমাদের অনেক স্ট্রং হয়ে যায়, যেন আর এরকম না হয়। কেননা এরা ঢুকেই এই যে দীপুচন্দ্র দাসের সাথে যেটা হলো বাংলাদেশে, হুম। এইটা এখানে হতে আর দেরি নেই, যদি এরা এরকম করে আরো মানে এরকম ঢুকতে থাকে। আর এদেরকে যত বেশি তাড়াতাড়ি সম্ভব ভাগিয়ে দিক, নাহলে এই দেশটাও কিন্তু বাংলাদেশের মতন একটা সেকেন্ড পাকিস্তান হতে আর দেরি নেই। তুমি কি রাজনীতিতে খুব ধীরে ধীরে আগ্রহী হয়ে পড়ছো? এইটা আমি ভিউয়ার্সদের উপর ছেড়ে দিলাম, ওরা কিভাবে কি দেখছে। এটা নিয়ে আমি কোনো কোনো ইয়ে করতে চাই না, বাট হ্যাঁ, আমি হিন্দুইজমে বিলিভ করি, আমি সনাতনী, আমি স্পিরিচুয়াল, আই ফিল প্রাউড টু বি এ হিন্দু। আর যদি পলিটিক্যাল কোনো কিছু বলো, আমার ইন্টারেস্ট আমি ওভাবে বলবো না, বাট আই স্ট্রংলি বিলিভ কি আমাদের দেশটা একটা হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিতি পাক। যারাই যেই পার্টি হোক, যেই পার্টি আসুক, তারা যেন হিন্দুইজমকে বেশি প্রায়োরিটি দেয়, আমাদের দেশটাকে যেন একটা মানে হিন্দু বিরোধী হিসাবে যেন ওটা না করে আর কি। এবং তুমি কোনোভাবেই সেকুলার নয়। একদমই না। এই যে হিন্দু মুসলিম হচ্ছে, মানে কেউ হিন্দু মুসলিম করতে পারবে না বা সামথিং। আচ্ছা একটা কথা বলো, আমরা সকালবেলা আজান শুনে সকালবেলা উঠি, তো যেরকম আজান চলছে, সকালবেলা হনুমান চল্লিশা কেন শুনে আমরা উঠতে পারবো না? ভোরবেলা 6টার সময় পাড়ায় পাড়ায় হনুমান চল্লিশা কেন চলে না? আমি আমি বিং আ হিন্দু, আমি আজান শুনে উঠতে চাই না, আমি হনুমান চল্লিশা শুনে উঠতে চাই। এটা কেন হচ্ছে না? আমি তো কোনো পলিটিক্যাল লিডার নই, আমি কোনো নেতা মন্ত্রী নই, আমি একটা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের হয়ে এটা বলতে এসেছি এখানে। আর এটা শুধু আমি বলছি না, এটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের হয়তো এটা চাহিদা, এটা অনেকেই চায়। মানে আমার তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, হুম। তারাও এটা বলে যে ভাই, আজান শুনে আমরা সকালবেলা উঠি, চলুক, ওটাও চলুক, কিন্তু আমাদের দেশে হনুমান চল্লিশা আমরা শুনে কেন উঠবো না তাহলে? এই যে রোজ 3-4 বার করে ওরা আজানটা চালায় এত লাউডলি, তাহলে আমাদের দেশে যারা হিন্দু বাঙালি, তাদের মনেও তো এই হিন্দুইজমটা স্ট্রং করতে হবে, তো এটা কারা করবে? হনুমান চল্লিশা কেন চলবে না? যদি আজানটা চলে, আজানটা তো সবাই শুনছে, হিন্দুরা শুনছে, অনেকে খ্রিস্টানরা অনেকে শুনছে। অনেকে বলেন, যারা বিশেষ করে যারা সেকুলার, বিশেষ কতগুলো রাজনৈতিক আচ্ছা পার্টির আগে তুমি কর্মীরা। বলো, যদি এরকম হনুমান চল্লিশা চলে, তুমি কি এটা সাপোর্ট করবে? না না, তোমার দেখো, ভালো লাগবে? আমার হনুমান চল্লিশাও ভালো লাগবে, সবই ভালো লাগবে, কিন্তু আমি একটা কথা খুব পরিষ্কার বলছি যে অনেকে আবার বলেন হনুমান চল্লিশা, জয় শ্রীরাম, এগুলো তো বাঙালি হিন্দুর নয়। অনেকে বলেন, আমি বলছি না। তা হনুমানজি, শ্রীরামজি এরা কি মুসলিম ছিল? এরা তো হিন্দুই ছিল।
তো সনাতন ধর্ম মানে তো শ্রীরামজি আসছে। তো আ- তুমি আমি সামনে যারা সবাই বসে আছে, মানে পুরো দুনিয়া হিন্দু, মানে তো জয় শ্রীরাম বললে কি প্রবলেম? এটা তো সবাইকে বলা উচিত। তোমার কি জয় কোথাও বজরং বলি। তোমার কি কোথাও তাহলে মনে হয় যে হিন্দু বাঙালি, তুমি তো গোটা ভারতবর্ষ জুড়ে এবং এখন তো মুম্বাই বাসিনী হুম তুমি, হুম তোমার তো মুম্বাইতে নিজের ফ্ল্যাট রয়েছে, সেখানে ঘটা করে গণেশের একটা খুব সুন্দর মূর্তি বসিয়েছো, ফার্স্ট টাইম। স্থাপন করেছো। আমি দেখছিলাম সামাজিক মাধ্যমে। ইয়েস। আমাদের কাউকে নেমন্তন্ন করোনি, কিন্তু বসিয়েছো দেখেছি। তা করব। অবশ্যই আমরা সেই আমন্ত্রণের অপেক্ষায় রইলাম। তোমার কি কোথাও মনে হচ্ছে যে তাহলে পশ্চিম বাংলার হিন্দু বাঙালি কোথাও তারা নিজেদের সেকুলার বলতে বেশি ভালোবাসে, হুম, আর তারা নিজেদের হিন্দু বলতে কোথাও ভয় পায় বা বলে না? এটা তুমি পরিষ্কার ধারণা তোমার? একদমই তাই। মানে কেননা আমাদের ওই সনাতন ধর্ম ইজ এ এডুকেশন ইটসেলফ, ইটস নট এ রিলিজিয়ন। হুম, রিলিজনটা পরে আসছে, এটা কিন্তু একটা এডুকেশন। এটা সব জায়গাতে, এটা বিং আ হিন্দু, প্রত্যেকটা বাঙালির, শুধু বাঙালি নয়, যত গুজরাটি, মারোয়ারি, যা খুশি তোমরা বলো, ইভেন আমি বলবো মুসলিম, খ্রিস্টান, শিখ, সবারই আমাদের সনাতন ধর্ম নিয়ে নলেজ থাকা উচিত। বিকজ একটা ধর্ম, সনাতন ধর্ম, এইটা দ্য ফার্স্ট রিলিজন স্টার্টেড ফ্রম দিস। বাকিরা হলো সনাতন ধর্মের বাচ্চা, আমি এটা বিলিভ করি। ফার্স্ট যে ধর্ম এসছে এটা হলো আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তারপরে বাকিরা আসছে। তো এটা আমাদের সনাতন ধর্ম নিয়ে সবারই নলেজ থাকা উচিত, হিন্দু, মুসলিম, শিখ, সাই, যা বলো না কেন। এটা কোনো, মানে এটা কোনো রেস্ট্রিকশন নয় যে হিন্দুরাই শুধু সনাতন ধর্মকে জানা উচিত। আমি বলবো সবার জানা উচিত। আমার খুব অবাক লাগছে যাকে সাকিরা বলে, কেউ বলে ভারতের সাকিরা, কেউ মুম্বাইয়ের সাকিরা, কলকাতার সাকিরাও তো বলতে পারি। নেশন শাকিরা। তা যে শাকিরার মতো শরীরে হিল্লোল তুলে মঞ্চের পর মঞ্চ কাঁপিয়ে বেড়ায় হুম গোটা বিশ্ব জুড়ে, হুম মেক্সিকোতেও তো কিছুদিন আগে নেচে এলে, হুম। তা সেই এটা কি মেয়েটি, নেচে এলাম? গান গেয়ে নেচে সরি মাতিয়ে দুঃখিত, মাছিয়ে আসলাম। দুঃখিত, দুঃখিত, আমি দুঃখিত, আমি শুধু দুঃখিত। নাচ করি না, না না মানে না, গানের গানও করো, সাথে পারফর্ম করি। একদম একদম, এটার জন্য আমি দুঃখিত। তুমি তো আমার এক্স এর মতন কথা বলছো, নেচে আসলে ও তুমি। তোমার এক্স এরকম বলতো? দাঁড়াও, আমি এই প্রশ্নে সে তো আসছি। অনেক কথাই বলে। কি তোমার এক্স কি বলতো? এক্স কিভাবে বলবো, সে তো এখনো ফোন করে। তো মানে তাহলে আর এক্স কোথায়? মানে আমার কাছে সে এক্স, কিন্তু মানে তার ফোন এখনো ধরো তুমি? কথা হয় কেন, হুম হুম। মানে না, এই হেট যে এই হেট যে এই করি যে না। নেচে এলে কথাটাতে তোমার কোথাও একটা খারাপ লাগলো, হুম। কেন খারাপ লাগলো? নিচে এলাম মানে ইউ মেনশন মাই, লাইক ইটস আ পারফরমেন্স না। হুম হুম হুম। আমি বুঝতে পারি না যে কে কখন কিভাবে আমাকে কি ইন্টেনশনে সেটা বলছে। মানে একটা শব্দ কিভাবে কোথায় প্রয়োগ হচ্ছে তার থেকে। এক্স্যাক্টলি। এবার আমাকে আহ, আমার খুব প্রিয় মানুষ, সেটা হুম। আমার এক্স ফেক্স বলবো না, যাই হোক, বাট সে আমাকে বলেছে যে তোমাকে তো সবাই ইউজ করেছে বা ইউজ করে, হুম। বা তুমি ইউজ হওয়াই পছন্দ করো। এটা ঠিক আছে, তোমাকে বলেছে? ইয়েস। তো এবার পরে গিয়ে আমি যখন তাকে, পরে গিয়ে না, মানে তখনই আমি তাকে বললাম যে এটা মানেটা কি, হোয়াট ডিড ইউ মিন। তো তখনই সে জানে যে কয়েকটা, মানে আমি আমার আমার দিক থেকে ওই আসতে চলেছে, তো তখনই সে আর কি কথাটা ঘুরিয়ে দিল যে না, আমি মানে তোমার ট্যালেন্টটা ইউজ করেছে, ওরকম আর কি বললাম। তোমার ট্যালেন্ট ইউজ করার কথা বলেছে, হ্যাঁ ঠিক আছে, ইউজ করুক না। হুম। মানে ওর কথাটাতে আমি আর খারাপ পেলাম না। ওর, আমি জানি ও ব্যাপারটা কি বলতে চেয়েছে, পরে গিয়ে ঘুরিয়ে দিল ভয় পেয়ে, কিন্তু হ্যাঁ ও তো তাহলে ঠিকই বলছে। আমি আর ওই ব্যাপারটাতে নিয়ে গেলাম না, ফালতু বকলাম না ওর সাথে, কেননা আমার এনার্জি ওয়েস্ট হবে।
তো ও যেটা বললাম সেটা বললো হ্যাঁ ইউজ করেছে আমার ট্যালেন্ট, তো সবাই ইউজ করবে। না, আমি অবশ্য নেচে এলে এই কারণে বলছি শাকিরার সঙ্গে আমি তুলনা করে, যে মেক্সিকোতে শাকিরা তো সারা ইয়েস পৃথিবী জুড়ে, ইয়েস, এবং মেক্সিকান যারা দ্য মোস্ট অফ দ্য নর্তকী, পারফরমেন্স অফ হার হ্যাঁ ইটস ইন জানি, মেক্সিকো তাই অনলি। আমি বলছিলাম যে মানে কতটা মানুষের সাহস থাকলে শাকিরার প্রিয় মেক্সিকো, মেক্সিকো তো খুবই প্রিয়, ওরা মেহিকো বলে, তা মেক্সিকোতে নেচে এলে আমি হ্যাঁ, কিন্তু কোনোভাবে আমি খারাপ জানি এই ভাবে যে তোমার বলিনি। তোমার ওটা তুমি কিন্তু খারাপ হতে বলনি, না, আমি আমি জানি বলিনি। তুমি কিভাবে বলেছো, হ্যাঁ, আর আমি জানি সে কিভাবে বলেছে আমাকে, সেটার মধ্যে ডিফারেন্স আছে। এটা বলার জন্য এই জন্য কি তো আমি সে, হাসলাম। এইটা বলার জন্য কি মনে পড়ে গেল? ওরে তো অনেক কিছু পড়ে যায়। তা তোমার যিনি, আহ, তুমি তো হুম, এক্স বলছো না, হুম, আবার এই মুহূর্তে বয়ফ্রেন্ডও বলবে কি তাকে? না। যাই হোক, সে কি তোমার এই নাচ গান পারফরমেন্স এটার কনেসর বা সমজদার নয়? না, যেভাবে এক্সপিরিয়েন্স হয়েছে আমার হুম। তো সেটা মনে হলো না, তার জন্যই তাকে আর কি ছেড়ে দেওয়া আর কি। ও, ছেড়ে দিয়েছো তাকে? হ্যাঁ, আমার দিক থেকে তো আমি ছেড়ে দিয়েছি, বাট যেহেতু আমার মতন মেয়ে পাওয়া খুবই একটা মানে আমি বলবো আই ফিল প্রাউড অফ মাই সেলফ, যে আমি যে টাইপের পার্সোনালিটি, আমার যা ক্যারেক্টার বলতে পারো বা আমার যা নেচার, আমার মতন হুটহাট করে মেয়ে পাওয়া খুবই বলবো নট ইম্পসিবল বাট টাফ টু ফাইন্ড, টাফ টু ফাইন্ড। টাফ টু ফাইন্ড, টাফ টক উইথ টাফ টু ফাইন্ড। তাহলে কি তোমার সেই মানুষটি, তিনি কি জানতেন না যে তুমি নাচো, গাও, পারফর্ম করো, তুমি ছোট পোশাক পরো, এগুলো কি তিনি জানতেন না? সে তো সব থেকে বেশি করে জানে, ইনফ্যাক্ট তার সাথে আমার দেখাই হওয়া একটা আমারই একটা ইভেন্টে সে আমাকে ফার্স্ট দেখে। আর তখনও আমি যখন তার সামনে যাই আমার কিন্তু ক্লিভেজ ওপেন ছিল, একদম টাইট পোশাক আমার, সবটা দেখেই কিন্তু সে আমাকে পছন্দ করেছে। মানে পরে গিয়ে যেটা আমি জানতে পেরেছি যে হি লাভড মাই লুক অ্যান্ড এভরিথিং। ও মাই গড, মানে ভেবেছিলাম হ্যাঁ হবে কোনো একটা মানে এরকম, ওই আমাকে নিজেই বলেছে যে ভেবেছিলাম হয়তো একটা আসবে কিছু একটা সালোয়ার ওয়ালওয়ার পরে বা সামথিং গাউন ফাউন পরে, বাট ইউ লাইক লুক লাইক ও মাই গড, সো গ্ল্যামারাস গর্জিয়াস, আই ফেল ইন লাভ উইথ ইউ। বাট ওয়াই, মানে আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম, মানে রিলেশনশিপে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো একে অপরকে না একটু ঠিক করার ব্যাপার চলে এসেছে আজকের ডেটে, এই জন্য রিলেশনশিপগুলো টেকে না। ওই জন্য ঠিক করে আমি আমি তোমাকে ঠিক করে দেবো দাঁড়াও, এরকম একটা ব্যাপার। কেন আমি তুমি যেরকম সেরকম ভাবে অ্যাকসেপ্ট করবো? কারণ তুমি ফার্স্ট ডে হুম, থেকে আমি তোমাকে হুম, দেখছি যে হুম, ঋতব্রত দা এইটা হুম, তোমার, এটা তুমি জার্নালিজম, ইউ আর ডিরেক্টর, ইউ আর ডুইং দিস ওয়ার্ক, দিস ইজ ইউর ওয়ার্ক। আমি তোমাকে কেন ঠিক করতে যাব? তুমি যদি কোনো কাজের সূত্রে যদি কোনো মেয়েকে ডাকো বা তুমি যদি তার সাথে বসো কনভারসেশন করো, তার সাথে তোমার কাজ আছে, আমি সেটা কেন ঠিক করতে যাব? আমার যদি কাজ এটা থাকে যে আমাকে যে কোনো স্টুডিওর থেকে যে কোনো কম্পোজার যে কোনো টাইমে আমাকে ডাকবে আমি যাব। হুম। আই এম আ মিউজিশিয়ান, আই এম অ্যান আর্টিস্ট, আই এম আ সিঙ্গার, যে যখন যেখান থেকে আমাকে পারফর্ম করতে ডাকবে আমি সেখানেও যাব। আর স্টুডিওতে আমি যে কোনো আমার কোনো টাইম শিডিউল নেই যে আমি 9টার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে। আই এম নট অ্যান্সারেবল টু এনিওয়ান ফর অ্যাবাউট মাই ওয়ার্ক। তা তুমি যখন সবটা জেনেই আসছো, দিস ইজ বিশ্বজিতা, ইটস হার ইমেজ, শি ডাজ অল দিস থিংস, তো ওয়াই ইউ ওয়ান্ট টু চেঞ্জ মি হতে আফটার পারে তোমাকে সার্টেন পয়েন্ট অফ একটু টাইম? ভালোবেসে পজিটিভ হয়ে গেছিল। দিস ইজ নট পজিটিভ, দিস ইজ নট পজিটিভনেস, এটাই হলো প্রবলেম। ছেলেরা পজিটিভনেসের নাম করে আগে কোনো ইন্ডিপেন্ডেন্ট মেয়ে সাকসেসফুল উইমেন বলে না, ছেলেরা পছন্দ করে না, যে সাকসেসফুল হয়ে যাবে, সবার অ্যাটেনশন গ্র্যাব করবে, তারপর এরকম আর কি। ওটা পজিটিভনেস নয়। পজিটিভনেস অত দূরই মানা যাবে যদি সেটা ডিসকাশনের পর্যায়ে থাকে। ডোন্ট নিড টু চেঞ্জ মি। ইফ আই ফিল লাইক yeah there should something should change,
হুম। I will definitely will change about that. আমি নিজেই নিজেকে সেটা ঠিক করে নেব। বাট সে যদি কোনো পজিটিভনেস বা জেলেসির নাম করে আমার কাজের ওপর তার যদি প্রবলেম থাকে, তো অল দ্য গার্লস আই এম টেলিং ইউ অল কি ক্যারিয়ারে বা নিজের কাজে ক্ষতি করে প্লিজ তুমি যাকেই ভালোবেসে থাকো না কেন তাকে প্লিজ করতে যেও না নিজের কাজ খারাপ করে, বিকজ আমি বলবো না আমি করিনি, আমি করেছি। অ্যান্ড ও, তুমি কাজ ছেড়েও দিয়েছিলে আমি তোমার কাজ ছেড়ে ওই দিয়েছি, মানুষটির জন্য? হ্যাঁ। অ্যান্ড আমি এটা অনেক আগের কথা বলবো না, আমি জাস্ট রিসেন্ট লাস্ট ইয়ারের কথাই আমি বলছি। আমি তাকে প্লিজ করার জন্য আমি আমার রেকর্ডিংয়ে যাইনি, আমি এমনও হয়েছে আমি শো ছেড়ে দিয়েছি। মানে বড় বড় শো? হ্যাঁ, খুব বেশি বলবো না, একটা দুটো শো আমি ছেড়ে দিয়েছি। বাট সেটাও কেন, মানে আমি কি বলতে পারি যে আমি মানে আমার তো রোদ্দুরের ডায়লগ মনে পড়ে, রোদ্দুর অবশ্যই অবশ্যই, বলো। কত হ্যাঁ, বড়, ও মাই গড, মানে কত বড় আমি আমি নিজের ফল্ট। মানে ভালোবাসায় মানুষ কত বড় হয়ে যায়। আমি আগে ওনার ভিডিও দেখতাম না, আমি বললাম কি বলে, সত্যি আমার সাথে সেটা হয়ে গেল। ওয়াই? তাকে প্লিজ করার জন্য, আর সেটা করেও কোনো লাভ হলো না। হি কন্টিনিউ অল দিস থিংস কি আচ্ছা আই ক্যান কন্ট্রোল নাও। এই যে একটা কন্ট্রোল করার ব্যাপার থাকে না, এটা কিন্তু ওই অপোজিট যে মানুষটা থাকে হুম। সে কিন্তু এনজয় করে, যে শুনছে আমার কথা। নাও আই উইল ক্রিয়েট মোর প্রেশার, দিস ইজ কাইন্ড অফ নার্সিসিস্ট বিহেভিয়ার। ডু ইউ নো অ্যাবাউট হুম। হুম। নার্সিসিস্ট? হুম। সো unfortunately fell in love with a narcissist. All the example he সব টিক মার্ক হয়ে গেছে। মানে আজকে এসে খুব বেশি সময়ের রিলেশন কিন্তু নয়, হুম। ইউ ক্যান সে 1 year, বাট 1 বছরে যেটা আমি এক্সপিরিয়েন্স করে ফেলেছি, মাই ফার্স্ট লাভ, ইভেন স্টিল আই লাভ হিম। তোমার ফার্স্ট লাভ এটাই ছিল? হুম, জীবনের প্রথম প্রেম? জীবনের প্রথম এটা প্রেম। বিশ্বজিতা হজমই হচ্ছে না। একদম প্রথম প্রেম, বিকজ আমার কাছে একদম টাইম ছিল না এর আগে। আই আই কেপ্ট ডুইং মাই ওয়ার্ক, দিন রাত এত করে তো দেন আমি। তুমি যার প্রেমে পড়েছো আমি জানি না তিনি কে সেই ভাগ্যবান। তিনি নায়ক, গায়ক, অভিনেতা, ব্যবসায়ী, না কি আমি জানি না। কিন্তু কিন্তু তিনি কি তোমাকেই ভালোবেসেছিলেন? মানে তোমাকে যদি ভালোবেসে থাকে তাহলে তো বিশ্বজিতাকে ভালোবাসা মানে তার গান, তার নাচ, তার পারফরমেন্স, তার সমস্তটা নিয়েই তো সে। আচ্ছা তুমি ভাবো আমি টাকা নিয়ে পারফর্ম করি, কেউ গান গাইতে বললে আমি বলি পে মি ফার্স্ট, দিস মাই প্রফেশন। আর সেখানে আমার বয়ফ্রেন্ড হয়ে সে ফ্রিতে আমি তাকে রোজ রাতে গান শোনাচ্ছি ও, যে তাকে রোজ রাতে গান হ্যাঁ শোনাতে? শোনো তোমার আচ্ছা তোমার মুড খারাপ, আচ্ছা চলো একটা এটা গান কি শোনো, ঘুম আচ্ছা পাড়ানি গান শোনাতে? না ঘুম পাড়ানি নয়, হুম। ও আজকে তুমি খুব খুশি, চলো আজকে খুশিতে তোমার একটা গান শোনাচ্ছি, আচ্ছা তুমি তোমার মন খারাপ, আচ্ছা আমি তোমাকে গান শোনাচ্ছি। আমরাও কিন্তু এই শোয়ের শেষে মলয় এবং আমরা সবাই যারা আছি আমাদের পুরো ক্যামেরা ইউনিট আমরাও কিন্তু চাঁদা তুলে তাহলে আমরা একটু গান শুনবো। চাঁদা তুলতে হবে না, এটা তোমাদের জন্য একটা গিফট বলতে পারো, আমি তোমাদেরকে গিফট দেবো। বাহ, তাহলে ওটা শেষে যাচ্ছি। তা সেই তোমার সেই মানুষটি তার তিনি এখনো ফোন করেন, কিন্তু তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ আমি তো এসে গেছি, বাট আমার ওরকম কিছু ইয়ে নয় যে মানে সে আমাকে কখনো কল করতে পারবে না, মানে আই ডোন্ট হেট হিম, বিকজ আই লাভ হিম। বাট ওই যে হয় না যে কোনো কিছু যদি এরকম কোনো সাইন আসে যে না দিস নট ওয়ার্কিং, মানে আমার এটা বুঝতে একটু টাইম তা কি লেগেছে। তোমার কোথাও মনে হচ্ছে তার সঙ্গে সম্পর্কটা বিশ্বজিতাকে, যাকে আমরা দেখি মঞ্চে, যাকে সামাজিক মাধ্যমে দেখি, পর্দায় দেখি, যার গান শুনি, কোথাও যেন তাকেই শেষ করে দিচ্ছিল? অর্থাৎ বিশ্বজিতা নিজেকে বাঁচাতে তার প্রথম প্রেম সে ছেড়ে দিচ্ছে। দিয়েছি, ছেড়ে দিয়েছি। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে তুমি যতই ভালোবাসো না তাকে, যখন সাইন পাবে যে দিস ইজ নট ওয়ার্কিং আউট অ্যান্ড দ্য অপোজিট পার্সন, মেজর থিং ইজ রেসপেক্ট।
কারণ For সে me, তোমাকে কি রেসপেক্ট বা আমার লাইফে শ্রদ্ধা করতো না তোমাকে? যদি আমাকে সে রেসপেক্ট করতো তাহলে সে আমার প্রফেশন নিয়ে খারাপ কথা বলতো না। মিউজিক ইজ আ মোস্ট হোলিয়েস্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। মানে এটা মিউজিক এমন, মিউজিক ইজ নট আ প্রফেশন, আই উইল সে মিউজিক ইজ আ থেরাপি। প্রত্যেকটা মানুষের মিউজিকের মধ্যে থাকা উচিত। আর যখন মিউজিক, সে কিন্তু প্রথম প্রথম মানে মিউজিক নিয়েই কিন্তু সে অতটা ইমপ্রেস হয়েছে। আই পারফর্মড ইন ফ্রন্ট অফ হিম, হুম। বাট পরে গিয়ে তার আমার রেকর্ডিংয়ে যাওয়া। বাট ইফ সামওয়ান লাভ মি, he will not tell me any kind of shit about me, about my character or about my work. অ্যান্ড আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে যাও বা তুমি যদি কারোর ইন্টারভিউ নিতে যাচ্ছ, আমি তো তার আগে তোমাকে এমন কিছু বলে দিতে পারি না যে তোমার মাথাটাই খারাপ হয়ে গেলো, তুমি কাজটা করতে পারলে না। এটা আমি কখনো করবো? এটা কি কোনো, আমি তোমাকে ভালোবাসি, এটা কি এটা ডিফাইন করছে? এটা ঠিক। এটাই ডিফাইন করছে যে আই হেট ইউ, হুম। দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং টু ইউ। অ্যান্ড এটা হতে পারে যে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি এস্টাবলিশড। আমি তো তার থেকে হাত পেতে কোনো কিছু নিচ্ছি না, আমি তো তার থেকে বলছি না যে তুমি আমাকে চালাও। বাট এটাও আমি বিলিভ করি যে বয়ফ্রেন্ড অর এনি ইন রিলেশনশিপ, দ্য গাই শুড বি এ প্রোভাইডার। তার প্রোভাইড করা উচিত, রিলেশনশিপে হোক, আফটার রিলেশনশিপ, ম্যারেজে হোক। বাট বিং মানে তুমি যেটা বলছো ম্যানহুড, মানে ম্যান, হুম মানে তুমি সে যতই ধনী হও, যতই বিখ্যাত হও, তুমি বলছো আমার জীবনে এমন একটা পুরুষ দরকার যেই পুরুষ তার দায়িত্বগুলো পালন করবে। একদম তাই। ইট ডাজন্ট ডিপেন্ড আমি কত টাকা কামাচ্ছি। আমি যত টাকাই কামাই না কেন, ওটা আমার ব্যাপার, আমার অ্যাকাউন্টে থাকবে। বাট তোমার যদি আমার সাথে থাকতে হয়, ইউ হ্যাভ টু প্রোভাইড মি এভরিথিং, ইউ হ্যাভ টু টেক মাই আমি 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 যদি রেসপন্সিবিলিটি। একবার উল্টো প্রশ্নটা করি, হ্যাঁ ওই মানুষটি, দ্য ম্যান, ওই মানুষটি যদি বলে ওমেন বা মহিলা হিসেবে, হুম তার সঙ্গিনী হিসেবে তোমার যা যা করণীয় তুমি সেটা করনি, তখন তুমি কি বলবে? আমি সব করেছি। হ্যাঁ, বাট যদি তুমি এক্সপেক্ট করো আমি মানে তোমার সাথে থাকবো আর তোমাকে সাপোর্ট দিয়ে গেলাম, হুম। আই উইল বি ইয়োর ব্যাকবোন, তো আমাকে কে সাপোর্ট করবে? তাহলে তুমিও আমাকে সাপোর্ট করো। Why are you disturbing my work? I was supporting him a lot. Support means secure feel করানো, হুম। being very loyal. তুমি কি লয়াল ছিলে? Absolutely. When absolutely means I proved it. মানে he's kind of oh, you're going to washroom. Okay. Tell me you are going to washroom. তুমি খাচ্ছো? বলো খাচ্ছো। আর তুমি রেকর্ডিং এ যাচ্ছো? Send me the recording. Send me the audio file. With whom you are in studio. তাহলে এখন হলে তোমাকে তাহলে ভিডিও কল করতে হতো? এখন He উনি did a থাকলে? lot. আচ্ছা। Certain point of time, I decided ki okay, let's prove him. I only decided. না, তুমি Okay. বললে যে আমার মনে কোনো পাপ নেই, আমি আমি দেখাচ্ছি। তো, আমার মনে তো কোনো চোর নেই, আমার লয়ালিতে কোনো প্রবলেম নেই, আমার লুকাচুরি কোনো ব্যাপারই নেই, হাইড এন্ড সিক ওকে পাবি, কল মি, ভিডিও কল মি এনি টাইম। কোথায় কি ফটো সবই পাঠাচ্ছি আমি, কার সাথে যদি কোনো লোক থাকে সেটাও পাঠাচ্ছি আমি, আমার কোনো প্রবলেম নেই। বাট এত প্রুফ করার পরেও দেখলাম তার কিছু নোংরা ভাষা বা তার কোনো ওই হিন্দিতে বলে গাটার মাউথ, সেগুলো আমি চেঞ্জ করতে পারছি না। ফার্স্ট হি কেম লাইক আ সেইন্ট, লাইক এটা সবার সাথেই হয় অ্যাকচুয়ালি, সব মেয়েদের সাথেই হয়, ছেলেরা আসে এরকম প্রিটেন্ড করে, তারপর আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ওরা একদম ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আই এম সো সরি সামনে যারা বসে আছে, সবাই পুরুষই বসে আছে না, বলো তুমি একদম বলো। but not men are like the same, but most of the men are like তুমি কি this. তাহলে মনে করছো তুমি প্রতারিত হয়েছো, ঠকেছো? না, ঠকিনি, আমাকে কেউ ঠকাতে পারবে না। আমাকে ভগবান ঠকাতে দিতে চায় না। আই বিলিভ ইন গড আ লট। তো আমি কোথাও থেকে ঠকার আগে ভগবান আমাকে সব দেখিয়ে দেয়, দিস ইজ দ্য সিনারিও।
না, তুমি যতটা লয়াল ছিল তাহলে কি সে ততটা লয়াল ছিল না? তিনি ততটা লয়াল ছিলেন না? এতটা আমি মানে অ্যাকচুয়ালি এভাবে আমি কাউকে ব্লেম করতে চাই না। আমি আমি শুধু এটাই বলবো যে আই এম টকিং অ্যাবাউট মি, দ্যাট এত কিছু করার পরও দেখলাম দ্য পারসন ইজ নট আন্ডারস্ট্যান্ডিং মি, মাই এফর্টস, person is not giving me what I want. First, respect. And respect something you can't ask for it. The person, if I love someone, I will give it happily. রেসপেক্ট হলো একটা কালচার ডিফাইন করে। তুমি আমাকে রেসপেক্ট দিচ্ছ, এটা তোমার কালচার ডিফাইন করছে। হাউ ইয়োর মম ড্যাড গিভ ইউ দ্য এডুকেশন, আমার মা বাবা আমাকে কিভাবে বড় করেছে সেটা আমার কাউকে রেসপেক্ট দেওয়াটাতে সেটা ডিফাইন করবে। তো তার তরফ থেকে আমার সেটা একটু ল্যাক ছিল, অনেকটাই ল্যাক ছিল। সেটা কেন আমি বুঝতে পারিনি, হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন, বাট রেসপেক্ট তো একদমই ছিল না। বাট স্টিল আই ট্রাইড ফর ইট। এমন না যে আমি ট্রাই করিনি, আমি অনেক ট্রাই করেছি, আমি অনেক বুঝিয়েছি। এমনও হয়েছে আগের থেকে অনেক, মানে যেই নোংরা ভাষাগুলো লোকে আমাকে ভিডিওতে বলতে শুনেছে না, মানে আই রিয়েলি নেভার থট কি কোনো মানুষ, অ্যান্ড আই উইল সে যে একটা রেসপেক্ট কে কীভাবে দেয় মানুষের কালচার, তার রেজিগনেশন, সে কি করে কি না করে এটার উপর ডিপেন্ড করে না। কিন্তু অনেকে বলে যে আচ্ছা চায়ের দোকানে কাজ করে না লোকটা, ওরা আর কি কালচার থাকবে, কে এরকম করেই কথা বলবে। বাট সে তো চায়ের দোকানের লোক ছিল না, সে তো অনেক ভালো পজিশনের একজন লোক। তো ওয়াই হি বিহেভ লাইক দ্যাট? তার মানে তুমি বলছো শিক্ষা দীক্ষা ডিগ্রি সার্টিফিকেট কাগজ এগুলোর উপর নির্ভর করে না, শিক্ষাটা আসে পরিবার থেকে পরিবার এবং থেকে। তার ব্যবহার থেকেই সেটা প্রতিফলিত হয় একদমই যে তাই, সে কতটা শিক্ষিত। একদম। ইট ডিপেন্ডস অন দেয়ার প্যারেন্টস, মাই প্যারেন্টস। তাহলে প্রথম প্রেম থেকে তুমি শিক্ষা নিলে? আর আমি মনে করি যে স্পেশালি when you're in relationship, you have to respect that person a lot. Then I will feel secure, I will feel safe with that person. যদি আমি এরকম তার সাথে করতাম তাহলে সে কি ফিল করতো? আমার তরফ থেকে তো সেটা ল্যাক করছে না। ওয়াই হি ইজ ডুইং টু মি দ্যাট? আই এম নট ল্যাকিং অন এনিথিং। এটা মেয়েরা অ্যাকচুয়ালি, আমি মেয়েদেরকে বলবো, যারা যেই মেয়েরাই দেখছে, আজকালকার দিনের মেয়েরা কি করে যে আচ্ছা বয়ফ্রেন্ড আমাকে ভালো, এতদিনের রিলেশন আমাকে ভালোবাসলো না, সুইসাইড করে নিল, বা হাজব্যান্ড আমাকে ভালোবাসলো না, ঘুমের ওষুধ খেয়ে নিল, খেয়ে মরে যাচ্ছে। বাট ওয়াই? ইউ ক্যান লেট ইট গো। তুমি যতই ভালোবাসো না কেন, ইফ ইউ ডোন্ট লাভ ইয়োর সেলফ, আমি যদি আজকে মরে গেলাম কারোর জন্য, আমি আমাকে রেসপেক্ট দিলাম না, এর মানে আমি মরে গেলাম, আমার কাছে আমার জীবনেরই দাম নেই, তাহলে মানে কেউ কি করে আমাকে রেসপেক্ট দেবে? আজকে যদি আমি তাকে ছেড়ে দিলাম, কিন্তু সেই মানুষটা কিন্তু এটা রিয়েলাইজ করলো যে এই মেয়েটা কিন্তু আমি তাকে রেসপেক্ট দিইনি, বা যেই জিনিসগুলো আমার কাছে প্রায়োরিটি ম্যাটার করে, এটা হয়ে গেল একটা রেসপেক্ট। ক্যারেক্টার নিয়ে কথা না বলা, আমার কাজ নিয়ে কথা না বলা। দিস ইজ মাই ইনকাম সোর্স, আই অ্যাম proudly taking responsibility of my parents, doing everything by my own. Why? Who the hell are you to talk about my work? No one is allowed. অনেকে বলে প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর হুম বিরাট যন্ত্রণায় পড়ে। হুম তো সেই যন্ত্রণাটা কি কাটিয়ে উঠেছো না এখনো যন্ত্রণায় আছে? না, যন্ত্রণায় তারা পড়ে যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, যারা বাড়িতে বসে থাকে। আমার অনেক কাজ গো, আমাকে কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। নো ওয়ান ইজ ফিডিং মি। আমাকে আমার মা বাবাকে দেখতে হবে। হোয়াট এভার দে ওয়ান্ট আই উইল গিভ দেম, আই এম গিভিং দেম অলসো। আর আমি বলবো যারা যারাই তো এসব ডিপ্রেশন হয়, একটু স্যাডনেস তো থাকে, বাট ওটা ডিপ্রেশনে কনভার্ট করার আগেই খুব ব্যস্ত হয়ে যাও লাইফে, অনেক কাজকর্ম করো, টাকা ইনকাম করো। নো ওয়ান ইজ টেকিং এনি ওয়ানস রেসপন্সিবিলিটি। কারোর থেকে 10 টাকা চাইলেও কেউ দেবে না। আমরা শুরু করেছিলাম বিশেষ করে শাকিরার সঙ্গে তুলনায় কথা বলতে, সেখানে একটি শব্দ নাচাকে কেন্দ্র করে আমি এটা খুব স্পষ্ট বুঝতে পারলাম
যে কতটা অভিমানী, কতটা সংবেদনশীল, এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, নাচ, গান, পারফরম্যান্সকে বিশ্বজিৎ কতটা সম্মান করে, কতটা শ্রদ্ধা করে। আসলে এটা তো তার সাধনা। কেউ যদি আমাকে সাংবাদিকতা নিয়ে বলে, একটা খবর করে চলে এলেন, আমার যেমন খারাপ লাগবে, ঠিক তোমার সেরকম খারাপ একেবারে। লেগেছে, কিন্তু আমি এইভাবে আমার বলতে তো চেষ্টা খারাপ করব। লাগেনি, আমি তো হাসলাম, কারণ তুমি বাই মিস্টেক ওটা বলে দিস, আমার খারাপ মিস্টেক লাগেনি। না, আমি যেটা বলতে চেয়েছি, শাকিরার জায়গায় গিয়ে নেচে এলে তুমি। এটলিস্ট মানে শাকিরা গোটা পৃথিবীতে তার গান নাচের জন্যই বিখ্যাত, হুম পারফরমেন্সের জন্য। হুম, কিন্তু শাকিরা যেসব স্টেজে, যেসব দেশে নেচে এসছে, সেখানে গিয়ে তুমি নেচে এলে। নেচে আসলাম আমি। আর মানে তুমি কিন্তু খুব সংবেদনশীল মানুষ, গভীরভাবে নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসো, এটা আমার খুব ভালো লাগলো। এবং তুমি পুরোপুরি মনোবিদের মতো, অর্থাৎ যেসব মহিলারা হুম, যারা সম্পর্কে এই মুহূর্তে ভুগছেন, প্লিজ, অথবা যারা যন্ত্রণা পাচ্ছেন, অথবা আমি যাদের প্রেম সবাইকে ভেঙে বলতে গেছে, চাই যারা এই মুহূর্তে রিলেশনশিপে আছে, ডেট করছে বা সামথিং, প্লিজ তোমরা ওটাকে কেউ ফার্স্ট অফ অল করোই না, না করলেই বেটার। বা যারা বিয়ে করতে যাচ্ছ করো না। আবার যদি আর কোনো অপশন না থাকে যে করতেই হবে, তার মানে প্লিজ চুজ তার ওয়াইজলি। মানে যারা, যে পুরুষরা এতক্ষণ খুব আনন্দে ছিলেন যে আমাদের শাকিরা, অর্থাৎ আমাদের ভারতের শাকিরা, কলকাতার শাকিরা, মুম্বাইয়ের শাকিরা, বিশ্বজিতা প্রথম প্রেম ভেঙে গেছে, এবার আমরা আবেদনপত্র পাঠাতে পারি, না, মানে তাদের পাঠাতে জন্য পারে না তারা। সুখবর নয়, মানে না, একেবারেই না। এখন আর তুমি প্রেমে পড়তে নারাজ। প্রেমে পড়তে না, লাভ ইজ এ ভেরি বিউটিফুল থিং, বাট ইজ এ ভেরি হেডেক অলসো। মানে লাভ শুড বি পিসফুল। মানে আমার কাছে আমি তো টাকা ইনকাম করছি, আমার কাছে মানে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো ইয়ে নেই। বাট ইফ আই এম অ্যাডিং সামওয়ান ইনটু মাই লাইফ, ইট শুড বি লাইক আই এম অ্যাডিং পিস, মোর পিস ইনটু মাই লাইফ। আসলে যদি পিস থেকে হয়ে গেল, ভাই আমার মামাকে স্ট্রেস দিচ্ছে রোজ রোজ, আমার ঘুম থেকে উঠে, ও বাবা, ঘুম থেকে উঠে আগে আমাকে মেসেজ করে বলতে হবে আমি না ঘুম থেকে উঠেছি। ও আচ্ছা, আমি না এখন একটুখানি ওয়াকে যাচ্ছি or something. Oh, okay, okay. Send me picture or something. What do you think about me? Oh, you're going to recording. Send me picture. With whom you are sitting? Like, I think the person is like that. What do you think? কি আমি কোথাও যাওয়া মানেই আমি কারোর সাথে বসে গেলাম বা শুয়ে বললাম বা সামথিং, মানে আমার কি আর কোনো কাজ নেই? Being so much talent I have, God blessed me with so much talent. So I'm showing it to the world. তুমি আমাকে এতটা খারাপ নোংরা ভাবছো? তোমার মাইন্ডে আমার ইমেজটা এতটা চিপ যে তুমি আমার উপর ফেথ রাখতে পারছো না, যে কারোর সাথে বসলেই মানে আমি শুয়ে পড়লাম, এরকম একটা ব্যাপার। তো তোমার সাথে কি এরকম কখনো হয়েছে? না, আমি শুনছি। ক্যান ইউ রিমাইন্ড সামথিং? আমি আমি কি শুনছি। তোমার স্মৃতিচারণ করে ফেললাম? না না, আমি শুনছি। বাট ইয়া, মানে ধীরে ধীরে আমি একটু তুমি রিয়েলাইজ সাংবাদিক হলেও করেছি। পারতে কিন্তু। চলে আসো এই সিটে, আসছি আমি ওখানে। আমার তার জন্য আরেকটা পডকাস্ট করতে হবে। আমাকে একটা কথা বলো তো, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি শুধু কাজ, কাজ আর কাজ। কাজ করব, আই নিড লাভ অলসো। মানে এতটা টাইম পর আমি এত কাজ করছিলাম, টাচ উড, স্টিল আই আই ওয়ান্ট টু গেট বিজি মোর ইন মাই লাইফ, বাট আই রিয়েলি নিড লাভ। আই এম আ বেগার ফর লাভ। এতজন দেখছেন, কেউ যদি সত্যি তোমায় ভালোবাসতে চান, তাকে কি কি তাহলে কোয়ালিটি থাকতে হবে? কোয়ালিটি মিন্স ওই যে বললাম, কালচার। ফার্স্ট অফ অল, দের ইজ নো চান্স ফর নাও। আমি জানি না আমার মাইন্ড কখন এখান থেকে বেরিয়ে আসতে পারবে, বাট রাইট নাও আই জাস্ট ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান, বাট আই রিয়েলি নিড লাভ ইয়ার। মানে আমি তো অনেক এক্সপেকটেশন নিয়েই আমি কাউকে মানে আমার লাইফে এনেছিলাম, আর দ্য পার্সন ওয়াজ লুকিং লাইক আ সেন্ট। তো ওই জন্যই আমি এতবার বলবো, তাকে সাধু সন্ন্যাসী বলছো, এবং আমি বলছো ওই জন্য তোমাকে একটা একটা লাইন বলতে চাই, নট অল সেন্টস আর শ্রীরামজি, সাম অফ দেম আর রাবণ অলসো। বাহ, এটা তাহলে আমরা কোট করে, বিশ্বজিতা উপলব্ধি, প্রথম প্রেম ভাঙার পরে দেবো কি, ভেঙে গেছে কি? অ্যাবসলিউটলি। আচ্ছা আচ্ছা, এত কথা বলছি, আমি একবারও নামটা জিজ্ঞেস করলাম না, কে
আমার এই ভদ্রতা এবং শালীনতা বোধকে তুমি ধন্যবাদ জানাও। একদমই তাই। আর কারণ সেটা তো আমি তুমি জানি, জানতে পারবে না, তাই জিজ্ঞাসাও করো না। আমি জানতাম বিশ্বজিৎর যদি বলার থাকতো এতক্ষণে বলেই ফেলতো। ও কোনো কিছু লুকিয়ে রাখে না। ও I'm just যদি talking মনে about the করে, personality. হ্যাঁ, আমরাও তাই। আমরাও প্রত্যেকটা মানুষ, তিনিও ভালো থাকুক, হুম, সুখে থাকুক, এটাই চাইবো। হুম, বিশ্বজিৎদা, একেবারে শেষের দিকে চলে এসেছি, কিন্তু এত তাড়াতাড়ি তো কথা শেষ হয় না। হুম। আমরা তাহলে ফিরে আসি আবার রাজনীতিতে, আবার সমাজনীতিতে। বিশ্বজিৎদা কি ভাবছে? বিশ্বজিৎদা এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে পশ্চিম বাংলায় 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কি তুমি ভোট দিতে আসবে, নাকি মুম্বাইতেই থাকবে? একদমই আমি আসবো। আমি প্রত্যেকবার আসি। এখনো যেহেতু শিফট করা হয়নি মুম্বাই ও এই রাজ্যটা নিয়ে তোমার কি চিন্তা ভাবনা, বিশেষ করে অবহেলার ঘটনা, এসএসসির একের পর এক ঘটনা, স্কুল সার্ভিস কমিশনের হুম। ঘটনা, এসব নিয়ে তুমি কি চিন্তা ভাবনা করছো এই রাজ্যটাকে নিয়ে? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল এটা বলবো যে মেয়েরা কোথাও সেফ নয় ইন ইন্ডিয়া। কোথাও সেফ নয় রাইট নাও। কিছু কিছু স্টেট আছে সেখানে সেফ আছে। এবার সেই স্টেটে নাম বললে আবার সেই স্টেটের যারা হুম। বিলং করে, যারা সিএম বা যারা আছে, তো তারা সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। বাট আমাদের কলকাতা এখন, মানে ওয়েস্ট বেঙ্গল বলবো, একদমই সেফ নয়। মেনলি ওয়েস্ট বেঙ্গল নিয়েই বলছি। হুম। মেয়েরা একদম এখানে সেফ নয়। তুমি তো মুম্বাইয়ের সঙ্গে তুলনা করবে নিশ্চয়ই, কারণ মুম্বাইতে তো তুমি থাকো। তুমি তোমার এখন বাসস্থান, ফ্ল্যাট কিনেছো তো মুম্বাইতে। একদমই তাই। ইনফ্যাক্ট আমার মুম্বাইতে শিফট হওয়ার অনেক কারণ আছে, অনেক রিজন আছে। কাজের ক্ষেত্রেও হুম। আমি বাংলায় একদম সেফ ফিল করিনি। হুম। কাজের ইন্ডাস্ট্রি বলো বা এমনি যাতায়াতও বলো, মানে মুম্বাইতে কেন কলকাতা বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তোমার কাছে সেফ মনে হয় না? তার থেকে মুম্বাই সেফ? সেফ, মানে আমি আমি আমার নিজেকে সবসময় সেভ করে রাখি, হুম। বাট ওই যে হয় না একটা অনেক টাইম ওয়েস্ট করার ব্যাপার থাকে। মুম্বাই পিপল আর ভেরি প্রফেশনাল। দে উইল নট কল ইউ ফর সাম মিটিং, বা ওই মিটিংটা মানে ওয়ার্ক রিলেটেড হুম। যদি হয়ও, হুম। মুম্বাই হুম। অলওয়েজ লাইক ইট শুড বি ওয়ার্ক মিটিং। হুম। ঠিক আছে, মানে ওই আলাদা করে বন্ধুত্ব করার একটা ব্যাপার, বা কোনো চা কফি খেতে বা ডিনার লাঞ্চ করার ব্যাপার। কলকাতায় কি অনেকে তাহলে তোমার বন্ধুত্ব চেয়েছিল? সবাই তো সবাই সবাইকে চায়, মানে এখানে এরকম একটা ব্যাপার আছে। আর এটা ওরকম কি বলে, মানে একটা সার্কেল সার্কেল ব্যাপার থাকে। আমাকে খুব বেশি ইয়ে করতে পারেনি, কেননা আমার থেকে ওই এন্টারটেনমেন্ট কেউ পাবে না। তাই আমি আর ওখানে শিফট হয়ে গেছি আমি। আর ওখানেও লোক এরকম করে না, কেননা ওখানেও আমার একটা ইমেজ আমি হুম। ধীরে ধীরে ক্রিয়েট করেছি যে নো প্লিজ, নো শিট, প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর ইয়োর টাইম অলসো। কোনো লাভ নেই। তো এখানে ওরকম একটা ব্যাপার আছে। আর এটার সাথে সাথে মেয়েরাও যে সেফ নয়, আই ফিল মোস্ট সেফেস্ট ইন মুম্বাই। মানে আমি এমনও হয়েছে, ভোরবেলা ৩টের সময় আমি অটো করে বাড়ি ফিরেছি। দ্য ড্রাইভার্স, দ্য উবার ওলা ড্রাইভার্স, আর যে কেউ বলো ওখানে কেউ কারোর দিকে তাকায় না। ঠিক আছে? আর আমি বলবো ইন ইন্ডিয়া, আনটিল আনলেস মানে আমাদের দেশে হুম। রেপের সংখ্যাটা আসলে এত বেশি, কেননা আনটিল আনলেস রেপের কোনো একটা একটা ভয়ঙ্কর একটা যদি শাস্তি। শাস্তি না, ওটা ওটা ওই বিলটা যদি পাস না হয় না, ততদিন আমাদের দেশে মেয়েরা এরকম সেফ ফিল করবে না কোথাও। ওয়েস্ট বেঙ্গল তো ছাড়ো, মানে ওয়েস্ট বেঙ্গল তো এখন মানে ওই রেপ করলে তাদেরকে মেরে ফেলো না, যারা রেপ করবে তাদের একটা হাত কেটে দাও, একটা পা কেটে দেওয়া হবে। যেরকম তোমার ওটা কি সৌদি সৌদি আরবে আরবে আছে যেরকম পাথর হয়। ছোড়া। হুম। দুবাইতে কেন ক্রাইম হয় না? ক্রাইম, রেপ করা তো দূরের কথা, অনেক দূরে আসছে। ওখানে তো কেউ চুরিও করে না। মানে সেরকম সবাই জানে যে এইটা করলে সে কি হতে পারে, যে হুম। রেপিস্ট সে রেপ করার আগে ভাববে ও মাই গড আমার তো একটা হাত পা কেটে দেবে আমি যদি ধরা পড়ি। হুম। তো এরকম কোনো যদি শাস্তি কিছু না আসে না, তো ডেফিনেটলি লাইক আর সেন্ট্রাল বা যারা আমাদের দেশের আর কি, যারা বড় বড় যারা
আইন প্রণেতা, হ্যাঁ, আইন সভায় যারা আছে আছেন, যারা। তুমি বলছো শাস্তিটা হলে রেপটা কমে। তাহলে মুম্বাইয়ের থেকে কলকাতা তোমার কাছে বেশি আনসেফ। হ্যাঁ, অনেক বেশি আনসেফ। কিন্তু কলকাতা তো এই ইন্ডাস্ট্রিতে তুমি তো দারুণ দারুণ গান গেয়েছো, খুব পপুলারও রয়েছে গান। আছে, শুনতে চাও কোনটা? অবশ্যই। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, এই গানটা গেয়েছি, আরো অনেক গান গেয়েছি। এটা কোন ছবির গান ছিল? এটা কেলোর কীর্তি মুভির গান ছিল। কেলোর কীর্তি মুভির গান। হ্যাঁ, হুম। না তুমি তো অনেকগুলো প্লেব্যাক করেছো কলকাতাতে। অনেকগুলো প্লেব্যাক করেছি। আম, আমার খুব প্রিয় মিউজিক ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত স্যার, উনি একজন খুব ভালো মিউজিক ডিরেক্টর। আবারও বলছি যে সবাই ওরকম নয়। হুম হুম ইন্দ্রদীপ স্যার বলো বা আরো অনেক জিৎ গাঙ্গুলি বলো বা সামথিং, দিস অল পিপল আর ভেরি ভেরি ডিসেন্ট, ভেরি ক্লাসি। দে উইল নট কল ইউ ফর টাইম পাস অর এনিথিং অর অ্যাট অল, বাট দেয়ার ইজ আ পিপল অলসো উইথ আ বিগ নেম, হুম। তারা কিন্তু মানে খুবই টাইম পাস করে। আচ্ছা, দু একজনের নাম আর বলতে পারো? না, দরকার নেই। আচ্ছা। কি বলবো বলবো, আমি বলতেই পারি, কিন্তু আমি থাকি না এখানে যখন, মানে কি দরকার এখানে শুধু শুধু মানুষজনকে। শত্রু বানিয়ে হ্যাঁ, লাভ কি? শত্রুর জন্য না, আমার কোনো যায় আসে না, আমি আমি তাদের সাথে কাজ করবো না, আমার কোনো দরকার নেই। ও এরকমও লোক আছে যে যে টলিউডে এদের সঙ্গে আমি কাজ করব না। আমার কোনো ব্যাপার নেই, মানে আমি জানি তাদের সাথে ওইটা করলেই কাজ হবে, তাছাড়া মানে নাম না টাইম করে পাস বলো, না করে, নাম না করে বলো। নাম না করে আর কি, মানে ওই আর কি, সবাই সবার করে। এবার সে আমার সাথে আমাকে যেরকম আর কি অফার করেছিল একটা টাইমে, এবার যখন পরে গিয়ে আমি দেখছি সেই কাজগুলো অন্য কোনো আর্টিস্ট করছে, এবার আমার মাথায় ডাইরেক্টলি সেরকম কিছু আসছে যে এই এই লোক তো মানে এরকম ছাড়া তো কাজই করে না। তো তার মানে এখন এরা করছে, আমার জায়গায় ব্যাপারটা রিপ্লেস হয়ে গেছে, অন্য আর্টিস্ট এসছে, এখন অন্য সিঙ্গার এসছে, কিন্তু করে তারা। কিন্তু কলকাতায় তোমার কাজ করার ইচ্ছে আছে বাংলা ভাষায়? আমি তো করি, হুম। আমি করি। সবাই তো মানে সবাই তো খারাপ না, খারাপ ভালো মিশিয়ে আছে, যারা ডিসেন্ট, যারা আমাকে জানে, বিসওয়া, বিসওয়া ইজ বিসওয়া, তারা আমাকে ডাকে, আমি তাদের সাথে কাজ করি, শো করি, আমি এত ইভেন্ট করি। আবার আমার সামনে ইভেন্ট আছে কলেজ, কয়েকদিন আগে করলাম ভাঙড় কলেজে শো, আবার এখন আবার শো আছে নহাটা কলেজে আছে শো, এরকম। দেখো কলেজে ভাঙড় কলেজে কিন্তু আবার মুসলিম স্টুডেন্ট বেশি ছিল, হুম হুম বাট দে লাভ মি। আমি তো হিন্দু নিয়ে এত কথা বলি, হুম but why they called me, they invited me, হুম because they know I don't hate Muslims, হুম but I want Hindu Sanatan Dharm to get more priority, because it should be a Hindu রাষ্ট্র। মুসলিমরা এখানে কেউ আনহ্যাপি নয়, but it should be main on Hinduism. এবার নির্বাচনে তো তোমার নেমে পড়া উচিত। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা চলছে? আমি এটার কোনো অ্যান্সার দিতে চাই না, আমি চাই এটা যত ভিউয়ার্স আছে যারা আমাকে দেখছে, এটা তারা ডিসাইড করুক, ডেকেছে কি ডাকেনি, বা কারা ডেকেছে আমার খুব এটা বা অবাক কিছু লাগলো, সামথিং। প্রেমের ব্যাপারে, পোশাক আশাক, যৌনতার ব্যাপারে, সব ব্যাপারে খোলাখুলি, কিন্তু পলিটিক্সটা সম্পর্কে প্রশ্নটার উত্তরই দিলে না। একদম, বিকজ আই এম অ্যান আর্টিস্ট, আমার কোনো কালার বা আমার কোনো পার্টি সাপোর্ট করি বা এগেনস্ট করি, আমার কোনো এরকম হওয়া উচিত না। ঠিক। আনটিল আনলেস আমাকে কোনো জায়গা দেওয়া হচ্ছে বা আমি কোথাও নেমে পড়লাম কোনো ঝান্ডা নিয়ে, হুম। তার আগে। অভয়ার ঘটনায় বোধহয় তুমি খুব বিচলিত হয়ে গিয়েছিলে। অভয়া আমাদের আরজি করের ঘটনায়। একটা মেয়ে হিসাবে তো হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, বাট দ্য থিং ইজ কিছুই তো হলো না সেটা নিয়ে। এখানেই তো বলবো যে মেয়েরা সেফ নয়। মেয়েরা কোথায় সেফ নয়? কলকাতাতে সেফ নয় মেয়েরা, বাট ওয়েস্ট বেঙ্গলও বলো, এতজন মিলে মেয়েটাকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেললো, তো কেউই তো ধরা পড়লো না। কারোর কি এখনো অবধি শাস্তি হয়েছে? আমি
আমি যদি ভুল করে থাকি, হয়েছে কি? হ্যাঁ, একজনকে তো ধরা হয়েছে, এবার অনেকেই বলছে। রেপটা কি একজনে করেছিল? রেপটা তো অনেকজন মিলে করা হয়েছে। যে ফরেন্সিক রিপোর্ট গুলো এসছে সেখানে তো অনেক অনেক তোমার কি অনেকে মনে মিলে হচ্ছে রেপটা এটা করেছে। একটা বিরাট একটা মানে যারা ধর্ষণ করেছে তাদের পক্ষে একটা বিরাট শক্তি কাজ করেছে? করেছে। আমি তো বলবো একটা, আমি কিন্তু সাধারণ মানুষ হিসাবে কথা বলছি, ঠিক হুম, আছে? হুম। এখানে আমি কোনো নেতা মন্ত্রী হিসাবে কথা বলছি না। যে বিং আ গার্ল, বিং আ উইমেন, আমি চাই যে ওয়াশরুম ছাড়া সব জায়গায় সিসিটিভি থাকুক না। হুম, যখন জায়গাটা, যখন স্টেটটা আনসেফ এতটা, হুম। তা আমাদের মেয়েদের জন্য স্পেশালি সব জায়গায় সিসিটিভি আজকের ডেটে হওয়া উচিত। বিকজ নো ওয়ান নো কোথায় কিভাবে কে রেপ হয়ে যায়। এটলিস্ট কোথাও তো একটা মানে প্রুফ থাকবে যে এই জায়গাটাতে তিলোত্তমাকে রেপ করা হলো, সেটা তো কোনো ফুটেজই নেই, সেখানে তো কোনো, আই ডোন্ট নো, ওখানে কোনো সিসিটিভি ছিল না। বাট আই থিঙ্ক ছিল, ওটা নাকি বন্ধ ছিল বা সামথিং এরকম আমাদের এখানে বলেছে। অনেক সিসিটিভি ঠিক সময় বন্ধ হয়ে যায়। খুব পার্টিকুলার টাইমে বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয়, বা এটা সাংবাদিক বন্ধ হিসেবে আমরা থাকেই না, দেখেছি। ওই ফুটেজই পাওয়া যায় না পরে। এবার সেটা কিভাবে কি, সেটা তো অত ডিটেলে কথা বলতে পারবো না। বাট এটাই বলবো যে সব জায়গায় সিসিটিভি থাকা উচিত। আর সেই সিসিটিভিটা কন্ট্রোল কে করবে? সেন্ট্রাল থেকে কন্ট্রোল করা উচিত এটা। তাহলে তুমি কি বলছো যে রাজ্য সরকার বা রাজ্য যেভাবে চলছে তাতে তুমি মনে করছো যে ঠিকভাবে চলছে না? আমি চলছে কি চলছে না আমি সেই বিষয়ে বলতে চাই না, বাট বিং আ গার্ল আমি বলবো এটা যারা পাওয়ারে আছে তাদের এটা মেনলি এটা বোঝা বোঝা দরকার, এটা নিয়ে ভাবা দরকার যে যদি একটা একটা 12 বছরের বাচ্চার রেপ হয়ে যাচ্ছে, একটা 5 মাসের বাচ্চার রেপ হয়ে যাচ্ছে, মানে এজ ইট ডাজন্ট ম্যাটার আজকের ডেটে রেপ হওয়া নিয়ে, ঠিক আছে? কেউ ক্লিভেজ দেখাচ্ছে বা কেউ বোরখার নিচেও রেপ হয়ে যাচ্ছে, সব ক্ষেত্রেই মেয়েরা রেপ হচ্ছে। তুমি এই ইট কথাটা ডাজন্ট ম্যাটার তুমি এই অন কথাটা ড্রেস। তুমি হ্যাঁ, আমি তো এটাই আমি জিজ্ঞেস এটাই করছি। বলবো যে যেই পার্টি থাকুক না কেন, যারাই আজকে পাওয়ারে আসছে, তারা মেয়েদের সেফটি নিয়ে কথা বলুক, তারা মেয়েদের সেফটি নিয়ে কোনো আইন পাশ করাক, তারা মেয়েদের এই যে সেফটি নিয়ে। পোশাক আশাক নিয়ে, মেয়েদের পোশাক আশাক নিয়ে কথা বলে, হুম। তাহলে এই কথাটা তুমি তীব্র বিরোধিতা করছো। এতে পোশাক আশাকের কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই। যে 12 বছরের বাচ্চাটা রেপ হলো, ও কি পড়েছিল? যে 5 মাসের বাচ্চাটা এটা কি কি পড়েছিল সে? পোশাকের উপর ডিপেন্ড করছে না। যদি পোশাকের উপর ডিপেন্ড হয়ে কিছু হতো, তাহলে তো মেনলি পর্নস্টাররাই রেপ হতো, তাই না? ওই 5 মাসের বাচ্চাটা কি পোশাক পরেছিল? বা কালকে যে বাংলাদেশে রেপ হলো মেয়েটা, 12 বছরের বাচ্চা, সামনে ফ্রিন্সেস কাটা হুম। শাড়ি পরে আছে বা কিছু একটা, ও ওই টাইমে কি পরেছিল তাহলে? মানে আমরা কি এইসবই ডিসাইড করব? মানে এটাতেও মেয়েদের দোষ? বিশ্বজিতাকে আমি এবার একটা প্রশ্ন খুব সরাসরি করতে চাই। দেখো, 38 মিলিয়ন, 23 মিলিয়ন, বিলিয়নে তুমি কথা বলো সামাজিক মাধ্যমে। হুম। আবার আরেক দিকে এই যে সমাজ ব্যবস্থার কথা, এই কথাটা ক্রমশ সোচ্চার হচ্ছে। বিশেষ করে আমরা অভয়ার সময় দেখেছি, আমরা দেখেছি দীপু দাস তার মৃত্যুতে, যে হিন্দুকে, সংখ্যালঘু হিন্দুকে নির্মমভাবে বাংলাদেশে পুড়িয়ে মারা হলো, তুমি সোচ্চার হয়েছ। আবার এটাও ঠিক কথা, জেনারেশন জেন জি এই মুহূর্তে গোটা পৃথিবীতে, বিশেষ করে আমরা তো অস্বীকার করতে পারি না, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এবং নেপালেও আমরা দেখলাম জেগে উঠছে তারা। এবং আমরা আরব বিপ্লব জানি, আরব স্প্রিং, সেখানে সামাজিক মাধ্যম, মানুষের কথাবার্তা এবং কখনো কখনো কোনো ব্যক্তি, সে ব্যক্তি উঠে আসে নেতৃত্ব দেওয়ার জন্য। তাহলে আগামী দিনে তোমার এই বিরাট সংখ্যক ফলোয়ার, যারা তোমায় শোনে, যারা তোমায় পছন্দ করে, ভালোবাসে, তাদের নিয়ে তুমি কি সমাজকে বদলে দেওয়ার কোনো স্বপ্ন দেখো? মানে জেনজির যাদেরকে মুখ ভাবে তার মধ্যে তুমি একজন। তাহলে এই রকম কি রাজনীতির বাইরে আরেকটা রাজনীতি, যে কারণে আমরা দেখেছি বাংলাদেশে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রীকে কার্যত পালাতে হয়েছে, নেপালে পুরো সরকার পড়ে গেল, আমরা দেখেছি শ্রীলঙ্কাতে কি হয়েছে। তাহলে কি আগামী দিনে এই অরাজকতার বিরুদ্ধে জেনজি এবং সামাজিক মাধ্যম নিয়ে বিপ্লব ঘোষণা করবে
বিশ্বজিতা? আমি চাই যে যারাই আমার ফলোয়ার্স, বা আমি তো ফলোয়ার্স বলি না, ফ্যামিলি বলি তাদেরকে, আমার যারা আমাকে দেখছে, আমি যদি কিছু বলি সেটা কিন্তু অনেক মানুষরা আমাকে শুনছে, দেখছে, আর ভিডিও যখন ভাইরাল হচ্ছে, আমি চাই আমি এমন কোনো পয়েন্টে কথা বলি যেটা নিয়ে মানুষ একটু ইনফ্লুয়েন্স হোক। আর সেটা কি? সেটা হলো হিন্দুইজম, আমার রিলিজিয়ন, বা কোনো মেয়ের সেফটি নিয়ে, কোনো মেয়ে রেপ হয়ে গেল সেটা নিয়ে। কিন্তু আনফর্চুনেটলি কোনো ইনফ্লুয়েন্সার এটা নিয়ে কথা বলে না, এসব নিয়ে। কিন্তু কোনো মেয়ে যদি আজকে কোনো ছেলের জন্য সুইসাইড করে দেয়, বা কোনো মেয়ে কোথায় গিয়ে কার সাথে একটা ঝগড়া হয়ে গেল রাস্তার কলপারে, সেসব নিয়ে কিন্তু অনেকে ভিডিও বানায়। কিন্তু আমাদের ধর্ম নিয়ে বা কোনো মেয়ের সেফটি নিয়ে কেউ কোনো কিছু কিন্তু ভিডিও বানায় না। কিন্তু তুমি সোজাসুজি কথা বলছো, তোমাকে মঞ্চে গাইতে হয়, বিভিন্ন জায়গায় গাইতে হয়, এতে তোমার নিরাপত্তা বিঘ্নিত হবে না? কোথাও ভয় লাগছে না? এই যে তুমি সোচ্চার হয়ে প্রতিবাদ করছো, তুমি বলছো। আমি তো কোনো খারাপ কথা বলছি না, এটা তো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান সবাইকে নিয়ে বলছি আমি। এটা তো সবার, কালকে একটা কোনো মুসলিম মেয়েরও রেপ হয়ে যেতে পারে। হচ্ছে না কি? হয়েছে তো। হুম বাট মানে এই যে তুমি জেনজি বলছো, বেশিরভাগ 90% জেনজিজ আর লাইক মোস্টলি গোয়িং ইনটু ডিপ্রেশন উইথ রিলেশনশিপস। মানে রিলেশনশিপ নিয়ে এত প্রায়োরিটাইজ ব্যাপারটা, মানে পুরো জেনারেশনটাই তো রিলেশনশিপ নিয়েই তো পুরো বলবো আমি ওয়ার্ডটা, মানে হ্যাঁ, তো বলো পুরো না। দুচে গেল আর কি। কিন্তু আমি আর এর থেকে কি আর খারাপ কথা বলবো? বাট মানে আমি না অনেক পার্সোনালিটির স্পিচ শুনি। হুম নামগুলো বলবো? না, বলতে পারো। আমি ডক্টর সুধাংশু ত্রিবেদীর স্পিচ শুনি, উনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিচ দেয়। আমি কঙ্গনা রানাওয়াতের স্পিচ শুনি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, শঙ্কুদেব পান্ডা আছে, খুব এরম করে কথা বলে। হুম আর যা বলে একদম মানে উইথ প্রুভ অ্যান্ড অল। হুম আমি জানি না সে কোন পার্টির থেকে, আমি কোনো পার্টি ওয়ার্টিতে যাচ্ছি না কিন্তু। আবার আমাদের আসামের সিএম হেমন্ত বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা। শর্মা, তো ওনার নামে তো বিশ্ব আছে ওয়ার্ডটা। হুম, তো তাই জন্য একটু বেশি ভালো লাগা আছে তোমার। না, তাই জন্য নয়, মানে হি ইজ এ গ্রেট পার্সোনালিটি, ইজ এ গ্রেট সোল। মানে যারাই দেখবে, আমার মনে হয় পার্টি পলিটিক্সের উপরে গিয়ে সবাই তাকে মানে খুব ভালোবাসে, আমি এটা ফিল করি। বাট এবার যদি তুমি বলো এরা তো স্পেসিফিক্যালি কোনো পার্টির থেকে উঠে আসছে, তাহলে আমি এটাও বলবো আমার কিছু সুজিত বোস স্যারকেও খুব ভালো লাগে। আমাদের অবশ্যই সল্টলেকের বিধায়ক, সল্টলেকে, দমকল হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমার ওনাকেও খুব ভালো লাগে। আমি ওনার অনেক শো করেছি, তো শো করেছি বলেই নয়, আমি উনি এক্ষুনি বলতে কিন্তু মানে যাচ্ছিলাম, শো পুরো দিলেই ভালো লাগে। পুরো লেক টাউন, সল্টলেক কিভাবে চেঞ্জ হয়ে গেছে। উনি কিন্তু অনেক কাজও করেছেন। এবার আমি কিন্তু দুটো পার্টি নিয়ে কিন্তু কথা বলছি। সো এটা কিন্তু আমি কোনো রাজনীতি হুম নিয়ে কথা বলছি না। যদি তুমি এটা দেখো যে একটা বিং অ্যান ইন্ডিয়ান, ওই কি বলে ওটাকে, দেশাত্মবোধ। হুম আমার কথায় কিন্তু সেটাই অ্যাকচুয়ালি আসছে, যে আই লাভ মাই ইন্ডিয়া। যে কেউ আমাদের পিএম নিয়ে কথা বলো না, সেখানেও আমি গালিগালাজ করব। আমি আমার একটা মেয়ের সিকিউরিটি নিয়ে কথা বলছি, আমি এগেইনস্ট রেপ নিয়ে কথা বলছি। এবার রেপটা তো সবারই হচ্ছে, হুম শুধু তো হিন্দু মেয়ের রেপ হচ্ছে না, সেখানে তো আরো অনেকের ঠিক। রেপ হচ্ছে। কিন্তু আজকের ডেটে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। হুম হুম বাংলাদেশে একজন হিন্দু উইডো, ওনাকে রেপ করে বেঁধে ওনার গায়ে ঠান্ডা জল দেওয়া হচ্ছে, ঠান্ডা জল দিয়ে ওনাকে স্নান করানো হচ্ছে। এইভাবে ওখানে ব্রুটালি মানে হিন্দু হওয়ার জন্য মেয়ে ছেলে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে এভাবে তারা টর্চার করছে, মেরে ফেলছে, লিটারেলি আগুনে পুড়িয়ে মেরে দিচ্ছে। ওখানে তো নিউ একটা স্টাইল হয়ে গেছে, হিন্দু মানে আগুনে পুড়িয়ে মেরে ফেলো। সো
আমি চাই যে আজকের জেনারেশনে যারা আছে, যাদের অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স না, তারা এইসব নিয়ে কথা বলুক। ভুলভাল যে কিছু আছে, মানে ভুলভাল বিষয়ে যারা আর কি হুম মানে মানুষকে ইনফ্লুয়েন্স করে না। হুম আমি দেখছিলাম একজন ইনফ্লুয়েন্সার আছে, তার হাজবেন্ডের সাথে তার ঠিকঠাক মানে ম্যারিটাল লাইফ হয়নি, তার হাজবেন্ড তাকে ভালোবাসেনি বলে সে ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করতে গেছে। আর সেটা লাইভে এসে বলেছে যে আমি হুম আর পাচ্ছি না, আমি আমি আম- আমি মরে যাবো এবার। সে কি কি মানে কি শিক্ষা দিল সবাইকে? তার যে এত ফলোয়ার্স, তার তুমি উল্টোটাই বলছো। ইনফ্লুয়েন্স কি করলো সমাজকে? তাকে যে সবাই এত ট্রাস্ট করে হুম। এত ফলো করলো, তার যে এত ফলোয়ার্স, এত বড় তাহলে একটা তোমার ফ্যামিলি। তোমার জীবনে এরকম হয়েছে যে তুমি যখন খুব যন্ত্রণা পাচ্ছ, তুমি যে সম্পর্কের কথা বলছো, তখন তোমার মনে পড়েছে আমার এতগুলো ফ্যামিলি যাকে বলো ফলোয়ার্স আছে, তাদের কথা, তারা তোমায় ভালোবাসে, এগুলো কি তোমায় শক্তি দেয়? অ্যাবসলিউটলি, এখানে মানে মরে যাওয়ার কি আছে ভাই? ঠিক। যদি কোনো মানুষ, সে সাথে আমার আমার কোনো হুম রিলেশনশিপটা ঠিকঠাক থাকলো না, হুম যখন আমরা একটা ভালো মেমোরিজ একসাথে টাইম স্পেন্ড হুম করি, সেখানে যেরকম একটা ভালো সময় থাকে, সেখানে ঝগড়াঝাটি হচ্ছে, ব্রেকআপ হলো, সেখানেও তো একটা স্যাডনেস থাকবেই। সবটা মিলিয়েই তো, যেখানে হিরো আছে সেখানে ভিলেনও আছে, সবটা নিয়েই তো একটা লাইফ। সেখানে মরে যাওয়ার কি আছে ভাই? মরে গেলে তো হয়ে গেল। আর সেখান থেকে সেটা আবার তুমি লাইভে এসে বলো, সেটা আবার তুমি সোশ্যাল মিডিয়াতে বলা বা লোককে ইনফ্লুয়েন্স করা, তাহলে আর মেয়েরা কি শিখছে? তো আমি চাই যে ইনফ্লুয়েন্সাররা যারা আজকের ডেটে, হুম নট অনলি ইনফ্লুয়েন্সার্স, হুম মানে যারা আর কি নিউ জেনারেশনে আর হুম কি আছে, তারা সবাই মেন পয়েন্টে কথা বলুক, যেটা নিয়ে কথা বলা উচিত। যখন কোনো মানে মেইন পয়েন্টে কথা বলার কথা আসে, আমি সত্যি বলছি, সবার গাড় ফেটে যায়, কেউ কিছু বলে না। তুমি বলছো ভুলভাল টপিকে ভিডিও বানানো, এই বানানো, কোথায় দীপুচন্দ্র দাশগুনিতে একটাও ভিডিও আসলো না কারোর? প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর অনেক যন্ত্রণা হয়, আমার মনে হয় প্রথম প্রেম হুম। ভেঙে যাওয়ার পর তুমি একেবারে প্রেমে পিএইচডি করে ফেলেছো। এটা তোমার প্রথম পডকাস্ট, সুতরাং আমি খুব আনন্দিত যে তুমি এই পডকাস্টে প্রথম ও তো এসছো। আমাকে এখনো ফোন করে, তো ওরা খারাপ পাবে ভেঙে গেলে বললে। ও তার মানে তুমি তো রহস্য রেখে চলে গেলে, তাহলে ভাঙেনি? ভাঙি মানে কি লাগে দেখো, ভাঙি বলবো না। এবার যদি কেউ মানে নিজেকে চেঞ্জ করতে পারে, লেটস সি ইফ সামওয়ান ওয়ান্টস টু বি সবাই তো কমেন্টে লিখবে, আ একবারও ম্যান। জিজ্ঞেস করলেন না মানুষটি কে, তিনি বিখ্যাত নাকি? কে যদি বলার থাকতো, কে কি করে, কোথায় থাকে, সেসব তো আমি আগেই বলে দিতাম। এতটা তো আমি বোল্ড। কিন্তু আমি আমি যাকে ভালোবাসি, আমি তাকে এখনো খুব ভালোবাসি। খুব বেশি দিন হয়নি যে আমরা কথা বলছি না, বাট যাকে আমি ভালোবাসি, আমি তাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারবো না। বাট আমি চাই যে মানে কেউ কাউকে ভালোবাসলে সে যেন এরকম বিহেভ না করে। 2026 সালটা বাংলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচন, এটাই আমার শেষ প্রশ্ন। তুমি আমাকে একটা নেতা মন্ত্রী তো বানাবে আমার মনে হচ্ছে। হবে, হব। মন্দ তো নয়, অবশ্যই মন্দ নয়। তোর এরকম দেখতে সুন্দর নেত্রী কিন্তু এখনো অব্দি আসেনি। বাহ, আমি তো তার তোমার হতে এত পারি ইউথ লিডার। মানে আমার ইচ্ছে কথা আছে। সবাই এইভাবে শুনবে, প্লিজ। হুকুম ম্যাডাম জি, বলুন কি চাই আপনার? কিন্তু আমাদের দেশে আসলে অনেক ম্যাডাম, অনেক রাজকন্যা, অনেক রানীমা ইতিমধ্যেই পলিটিক্সে চলে এসেছে। হুম। ফলটা কিন্তু খুব একটা ভালো হয়নি। ফলটা ভালো হয়নি কি হয়নি, আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট অল দিস, কিন্তু আমি এটাই বলবো যে আমি যদি কখনো কোনো হুম রাজনৈতিক প্যাটার্নে আসি বা সামথিং, আমি কিন্তু আমার নিজেকে কখনো বদলাতে পারবো না। আমি কিন্তু এরকমই ড্রেস পরবো। সবাই কি করে, হুম মানে একটা নিজের মানে একটা তুমি আলাদা। কোনো রকম অভিনয় করবে না, তুমি না, যা তাই। একদমই তাই। তাতে আমাকে আমাকে আমার কোথাও জায়গা হলো না হলো, আমার তাতে কোনো কিছু যায় আসে না। 2026 কতটা গুরুত্বপূর্ণ বঙ্গবাসীর কাছে এই বিধানসভা নির্বাচন? গুরুত্বপূর্ণ অবভিয়াসলি, বিং আ ইন্ডিয়ান সিটিজেন। আমি তো এটা মনে করি যে সবাই যারাই দেখছে
পডকাস্টটা। আমি তো খুব একটা রাজনীতিবিদ নই বা কত কোনো অনেক বড় নেতা মন্ত্রী কিছুই নেই। বিং আ নর্মাল ইন্ডিয়ান সিটিজেন, আমি শুধু এটাই বলবো যে ডিসাইড, জাজ হোয়াট এভার হ্যাপেন্ড অ্যান্ড এভরিথিং, যে কি করলে, কে কোথায় কি থাকলে আমাদের দেশটা আগে এগোবে। কেননা সব কিছু একদিকে, কিন্তু যদি বিং আ হিন্দু আমরা সেফ না থাকি তাহলে আমাদের দেশ এগোবে তো পরের কথা। আগে যদি আমরা বেঁচেই না থাকি তাহলে কে এগিয়ে নিয়ে যাবে? খুব তো গুরুত্বপূর্ণ কথা, বলবে সেটাও আরেকটু? সেটাও আছে। আর একটা জিনিস আছে হুম যে এক একটা জায়গায় তো এক একজন পার্সোনালিটি হুম মানে ভোটে যারা, মানে কি বলে ওটাকে, দাঁড়াবে, দাঁড়াবে। নির্বাচনে দাঁড়াবে। এবার ডোন্ট জাস্ট জাজ কি আচ্ছা এই পার্টি থেকেই তাহলে তো একে জেতাতেই হবে, এরকম ব্যাপার নয়। সেখানে পার্টি পলিটিক্স না করে যে প্রার্থী সে দেখে। পার্সোনালিটিটা কিরকম, সে পার্সোনালিটি যেই পার্টিরই হোক না কেন, সেই পার্সোনালিটি কতটা মানুষের জন্য সেফ, সে জিতলে কতটা কি কাজ হতে পারে, বা সে আগে জিতে কতটা কি কাজ করেছে, বা সে জিতে হয়তো কিছুই করতে পারেনি, বাট তারপরেও সে মানে নেতা মন্ত্রী মানেই রাজনীতি মানেই কিন্তু অনেক মানে চুরি করার ব্যাপারও থাকে। তো সেখানে ব্যাপারটা ওটা হলো না যে তুমি কত টাকা পকেটে রাখলে, পকেটেও রাখো আবার মানুষের জন্যও করো, এটাই হলো ব্যাপার। একদম তো কেউ কি বলে ওটাকে, মানে তুমি সাধু তো মনে করো কেউই না না, কেউই ধোয়া তুলসী পাতা? কেউই না, কেউ না। মানে এইটুকু তো সবাই জানে। আর আমি আমি তো এটাই বলবো, এটার কোনো প্রুফ দরকার নেই, কেউই ইয়ে না। কিন্তু এটা হলো মানুষের জন্য কতটা করছে। যদি 10 টাকা আসে, 6 টাকা আপনি রাখুন, কিন্তু 4 টাকা মানুষের জন্য করুন। তুমি তোমার কাছে বেশিটা রাখো, কিন্তু মানুষের জন্য করো। এবার একেবারে শেষ করছি। শেষে তোমাকে তো আমরা সবাই মিলে বলেছিলাম চাঁদা তুলে হুম। টাকা দিয়ে বলবে একটু গান গাও, তুমি বলেছো আজকে আমাদের ফ্রিতে গান শোনাবে। আবার আমি শুনেছি নাকি কলকাতায় এলে তোমাকে আমি কলকাতার রসগোল্লাটাও গাইতে হয়। হুম। আবার তুমি বেগম আক্তারের গানও গাও, হুম। এবং তুমি ছোটবেলা থেকে মার্গীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতেও তালিম নিয়েছো নিয়েছে। এবং এখনো চর্চার মধ্যে হুম। রয়েছো। বিশ্বজিৎা, এত কথা তুমি খুব খোলাখুলিভাবে বললে। আমি একটু বলে রাখি দর্শকদেরও, হুম। নবারুণ ভট্টাচার্য যত দিন যাচ্ছেন তিনি লেখক থেকে মহালেখক হচ্ছেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আগামী কয়েক দশকের মধ্যেই তিনি বাংলার চিরন্তন ক্লাসিক হিসেবে গণ্য হবে। তার লেখার ভাষায় মাঝে মাঝেই খিস্সি খেউর গালিগালাজ ভেসে ওঠে। এরকম আরো অনেকেই এই ভাষায় কথা বলেন। অনেকে বলেন এই ভাষা প্রয়োগ কি সত্যি খুব দরকার? দেখুন, এটা ব্যক্তিগত রুচির ব্যাপার, কিন্তু এটাও ঠিক কখনো কখনো প্রতিবাদের ভাষা, কখনো কখনো অন্ধকারের সঙ্গে লড়াইতে, অনেক সময় দেব ভাষাতে সে লড়াই লড়া যায় না, লড়লেও সেই বারুদের তেজ বোঝানো যায় না। সেই জন্যে আজকে খুব সুন্দরভাবে অনেকগুলো কথা বললেন, অনেকগুলো শব্দ তুমি উচ্চারণ করেছো, অনেকের কাছেই মনে হতে পারে, কিন্তু আমরা এই অবিকৃত শব্দগুলো রেখে দেব, কারণ আমার কোথাও মনে হয়েছে তুমি অর্থাৎ বিশ্বজিতা যা বলে মন থেকে হৃদয়ে দিয়ে বলে। হুম। সে অভিনয় করে বলে না, সে টিআরপির জন্য বলে হুম। না। আমার তোমাকে শেষ প্রশ্ন, তোমার এই কথাগুলো যে এত স্পষ্টভাবে বলছো, তোমার ভয় করে না? কতটা তুমি নিরাপদ মনে করো স্টেজের ওপরে? একটা সত্যি কথা বলবো, হুম মানে এখন একটু একটু করে, ভয় করে বলবো না, একটু ভাবি। কেননা আমার তো আমার প্যারেন্টস আছে, হুম আমার কিছু হলে তো তাদের সব থেকে বড় ক্ষতি হবে, তাই না? বাট আমি এটা মনে করি যে আমি যদি এটা ভাবতে থাকি তাহলে আমি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে পারবো না। যেরকম তুমি, তোমার খবরের কাগজটার নাম দিনকাল, ঠিক আছে? অবশ্যই আমি তোমাকে আজকে দেবো ভাবছিলাম। হুম। এটা আমাদের আমি এটা দিনকাল। অনেকক্ষণ থেকে দেখছি, আসলে কথা বলতে বলতে আমি যে দেখছি যে হিন্দু মেরে হাদিকে চেয়ে বানানোর চেষ্টা, এই যে যে খবর, এটা যে তুমি আর্টিকেলটা করেছো, এইরকম তো আমার মনে হয় না অন্য কোনো এরকম কাগজ আছে যেটা এরকম করে একদম ক্লিয়ারলি লেখে।
হিন্দু মেরে, এ কথাটা তো আসবেই না। হুম। সো স্পেসিফিক্যালি আমি তো বলবো এই এই ব্যাপারগুলো পড়া উচিত বাঙালিদের, এগুলো পড়া উচিত। মানে যেরকম করে ক্রিসমাসে ভিড় করলো পার্ক স্ট্রিটে, বাড়ি বসে এগুলো পড়লে তো আরো বেশি বেশি ভালো হয়। মানে অনেক কিছু জানা যাবে আমাদের বাংলায় কি হচ্ছে। কেননা আজকে দীপুচন্দ্র দাসের সাথে হলো, আরজি করে মেয়েটার সাথে হলো, আজকে তাদের সাথে তাদের ঘরে ঢুকেও কিছু হয়ে যেতে পারে। অবশ্যই এই কাগজটা আমি তোমাকে দিচ্ছি, একবার শুধু দিয়ে দিই, কারণ তারপর তোমার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আর এইটা আমাদের দিনকাল, আমাদের নিউজ পেপার, আমাদের খবরের কাগজ, পাক্ষিক খবরের কাগজ দিনকাল, আমরা বিশ্বজিতাকে দিলাম, এবং টাফ টকের এবং দিনকালের পক্ষ থেকে একটা ও মাই ছোট্ট গড, সুভনির। থ্যাংক ইউ সো মাচ, সো বিউটিফুল। এই থ্যাংক ছবিটা ইউ। কোথায় তোলা? ইটস আ পোর্টফোলিও। বাহ, অসাধারণ ছবিটা, একেবারে মার্লিন মনরোর মতো লাগছে। একদম। এবার সো আমরা বিউটিফুল। তোমার গান শুনতে শুনতে বিদায় নেব। হুম। তো শোনার আগে আরেকটা লাইন আমি জাস্ট অ্যাড করছি, যে যখন আমি স্টেজে যাই এখন, যেরকম একটুখানি হুম। খেয়াল করি যে মানে অনেক সময় যেরকম আমি ভাঙড় কলেজে পারফর্ম করলাম, আমি দেখলাম যে সেখানে মুসলিম ক্রাউড অনেক বেশি ছিল। এরকম অনেক জায়গায় আমি যাই, পূর্ণিয়াতে যাই, সেখানে মুসলিম ক্রাউড অনেক বেশি থাকে। বাট তুমি ভাবতে পারবে আমি কত রেসপেক্ট পাই, কত ভালোবাসা পাই সেখান থেকে। এটা হলো, এটা মানুষদের বুঝতে হবে, আই এম নট এগেনস্ট অন এনিথিং, আই এম নট এগেনস্ট অন এনি রিলিজন, I'm just talking about that which should get main priority. ঠিক, এবং এটাও ঠিক কথা, সব ধর্ম এবং পৃথিবীর সব ভাষাভাষীদের মধ্যে ভালো এবং খারাপ থাকে, কাউকে আলাদাভাবে দাগিয়ে দেওয়া উচিত না। যে কথা বিশ্বজিতা বলেছেন তিনি তার বিশ্বাস থেকে বলেছেন। হ্যাঁ, আর যেই ধর্ম থেকে মানুষ আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে, যে ধর্ম থেকে মানুষ এরকম করছে, আমার তো মনে হয় সেই ধর্ম থেকে বেরিয়ে আসাই উচিত। আর আমাদের যে সনাতন ধর্ম কখনো এরকম কোনো কিছু করে দেওয়ার জন্য কাউকে কখনো এরকম অ্যাগ্রেসিভ করে তোলে না। যেরকম কোনো ধর্মে যদি এটা থেকে থাকে যে আমাদের নবীজিকে নিয়ে বললে এরকম তাকে কেটে মেরে তাকে পুড়িয়ে দেওয়া উচিত, আমার মনে হয় সেটা কোনো ধর্ম হতে পারে না। যদি এরকম কিছু থেকে থাকে সেই ধর্মে, আমি আই ডোন্ট নো, যদি অবশ্যই। এটা সত্যি থেকে থাকে, সেখানে আইন আছে। দ্য পিপল আর নো ওয়ান কি ওভাবে কাউকে মেরে দিল, তার জন্য আইন আছে। খুব স্বাভাবিকভাবেই দীপু দাসের মৃত্যুর ঘটনা আলোড়িত করেছে বিশ্বজিতাকে। বিশ্বজিৎ, তোমার কথার মধ্য থেকে, তোমার চোখের ভাষাতে যে প্রতিবাদ, যে দৃপ্তভাবে তুমি বলেছ, তাতে বোঝা যাচ্ছে তুমি পুরো ব্যাপারটা আন্তরিক। আমরা এবার Absolutely. বিদায় নেব, কিন্তু অনেকেই আমরা এবং দর্শক তোমার গান শুনতে শুনতে বিদায় নেব। অসংখ্য ধন্যবাদ প্রথমবার টাফ টক উইথ ঋতব্রততে আসার জন্য। একদম। আমার হ্যাপি মনে অ্যান্ড হয় প্রাউড। আমরা আবার দেখা করব, এবং আবার আমাদের ইন্টারভিউ হবে, আর গোয়ারটা তো রইলই। একদম তাই। এবার তোমার গান শুনবো। জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি।